গুড ইভিনিং সকলকে। এই মুহূর্তে যারা যুক্ত আছো একটু আমায় কনফার্ম করবে আমার অডিও এন্ড ভিডিও ক্লিয়ার আছে কি? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রত্যেকেই জানি যে আজকে আমরা এখানে ক্লাসটায় যে একসাথে হয়েছি তার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমরা আজকে আপার প্রাইমারির যে সিডিপি পোর্শন সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো সিডিপি সংক্রান্ত ধারণা আশা করি প্রত্যেকেরই কম বেশি আছে, কারণ এখানে আমি ধরে নিতে পারি ম্যাক্সিমাম জনই প্রাইমারি প্রিপারেশন হয়তো নিয়েছিলেন বা এক্সাম দিয়েছিলেন, বা কম বেশি সকলেই সিডিপি বা এডুকেশন বিষয়টা জানো। সবার প্রথম আজকে ক্লাস শুরু করার আগে যেটা আমার বলার সেটা হচ্ছে আমাদের কত নাম্বারের এক্সাম দিতে হবে। তোমরা প্রত্যেকেই হয়তো সিলেবাস দেখেছো বা জানো যে 30 নাম্বারের কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে? এটা আমরা প্রত্যেকে জানি। এবং আমি ক্লাস শুরু করার আগে কিন্তু একটু সিলেবাসটা আলোচনা করে নেব। ম্যাক্সিমামটাই আমরা প্রাইমারিতে যে প্রিপারেশন নিয়েছি সেখানকারই অন্তর্ভুক্ত বিষয়বস্তু কিন্তু রয়েছে, তবে কিছু দু একটা টপিক আর কি একটু আলাদা রয়েছে। তো আমি আগে সেটা আলোচনা করে নেব, কারণ দেখো যে কোনো বিষয় পড়ার আগে তার সিলেবাসটা জানা কিন্তু ভীষণভাবে দরকার। কারণ আমরা যদি বিগত প্রশ্নপত্র দেখে থাকি, বিগত দিনের আমি বলবো না, যে পরীক্ষা লাস্ট হলো আমাদের বলতে পারো এসএলএসটি হয়েছে, 9-10-এর যেটা হলো, 11-12-এর যেটা হলো, বা 2023-এর যে প্রাইমারি পরীক্ষাটা হয়েছিল, আমি প্রত্যেকটা পরীক্ষা দিয়ে যদি বিবেচনা করি, কখনো কিন্তু কোয়েশ্চেন এসছে টাফ, কখনো বা ইজি। তো কি ধরনের কোয়েশ্চেন আসবে সেটা আমরা কেউই বলতে পারবো না আগে থেকে। তো আমাদের প্রিপারেশনটা এইভাবেই নিতে হবে যাতে আমরা ডিটেলসটা জানতে পারি। সবার প্রথম হচ্ছে এটা। আরেকটা বিষয়, সিডিপি পড়ার ক্ষেত্রে যদি কেউ মনে করো যে আমি দু একটা প্র্যাকটিস সেট দেখে বা বাজার চলতি বই কিনে দু একটা কোয়েশ্চেন প্র্যাকটিস করে সিডিপি তে স্কোর করবো, তাহলে কিন্তু এই কনসেপ্টটা সম্পূর্ণ ভুল, ঠিক আছে? অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে হয়তো করলেও করতে পারো, বাট সিডিপি তে কিন্তু তোমার টপিক ভালো করে করতে হবে। আদারওয়াইজ কিন্তু তুমি শুধু কোয়েশ্চেন আলোচনার মাধ্যমে বা কোয়েশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে স্কোর করতে পারবে না। এই কথাটা কিন্তু প্রথমেই মাথায় ঢুকিয়ে নিতে হবে, ঠিক আছে? তো এটা আমি আমার প্রত্যেক ব্যাচেই বলে থাকি, প্রত্যেক স্টুডেন্টকেই বলে থাকি, তোমাদেরও আজকে এটা বললাম। সিডিপি পড়ার ক্ষেত্রে এই মেন্টাল প্রিপারেশন রাখতে হবে যে আমাকে কিন্তু ডিটেলস ভালো করে পড়তে হবে, তার ধৈর্যটা যেন প্রত্যেকের মধ্যে থাকে। তো আমি একটু সবার প্রথম, আচ্ছা আরেকটা কথা বলে নি, কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞেস করবে।
সবার প্রথম আমি এখানে একটু আজকে সিলেবাসটা দেখাবো তোমাদেরকে। আমি তোমাদের জন্য এখানে সিলেবাসটা একদম বাংলায় করে এনেছি। পর্ষদের তরফ থেকে পাওয়া যে সিলেবাস অনুযায়ী আমরা যদি এগোই, তাহলে এখানে সুন্দর করে একটা ডিভিশন করা আছে, ঠিক আছে, যে সিডিপির কোন পোর্শন থেকে কতখানি আমাদের পড়তে হবে, কোন কোন টপিকের ওপর আমাদের জোর দিতে হবে, তার একটা সুন্দরভাবে ভাগ করা আছে, এবং কোন কোন টপিক থেকে কতগুলো করে প্রশ্ন আসার চান্সেস, কোন কোন পোর্শন থেকে, ইউনিট থেকে কতগুলো করে প্রশ্ন আসার চান্সেস আছে, এখানে কিন্তু পুরোটাই আমি লিখে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এখানে যে টপিক গুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই প্রত্যেকটা টপিকই আমরা প্রাইমারি যারা প্রিপারেশন নিয়েছি মোটামুটি জানি, কারণ সেম টপিক। কোনগুলো আলাদা আমি একটু মার্ক করে দেবো। আচ্ছা, এখানে দেখো একটা টপিক আছে ভাষা চিন্তা। জেনারেলি ভাষা চিন্তা কিন্তু প্রাইমারি সিলেবাসে ছিল না। কিছু ইনস্টিটিউশন দেখার ভাষা চিন্তা ছিল প্রাইমারি সিলেবাসে, বাট আমি বলবো ভাষা চিন্তা কিন্তু প্রাইমারি সিলেবাসে ছিল না, ল্যাঙ্গুয়েজ এন্ড থট। আচ্ছা, বাকি যে পোর্শন গুলো আছে সবটাই প্রাইমারি যারা প্রিপারেশন নেয় তাদের জানা। এইখানে লাস্ট যে ইউনিটটা আমরা দেখতে পাচ্ছি, শিখন ও শিক্ষণ বিজ্ঞান, বেসিক্যালি যেটাকে পেডাগগি বলে উল্লেখ করা হয় আর কি সিলেবাসে, এখানে কিন্তু ম্যাক্সিমামটাই আমাদের পড়তে হবে নতুন করে। এই যে প্রেষণা শিখন, লাস্টের আগের যে টপিকটা দেখো প্রেষণা শিখন, এটা আমরা অলরেডি পড়েছি, বাকি প্রত্যেকটাই কিন্তু আমাদের নতুন করে পড়তে হবে। তাহলে ওভারঅল সিলেবাস যদি দেখি, আমি বলবো যারা দীর্ঘদিন ধরে সিডিপি পড়ো কোনো না কোনো পরীক্ষার জন্য, তারা কিন্তু সবটা জানো, মোটামুটি কিন্তু জানো। তো আমাদের কাছে কিন্তু কোনোটাই নতুন নয়, ঠিক আছে। এইবার বাকি যে লাস্ট পোর্শনটা আমি তোমাদের দেখালাম, সেখানটা আমাদের একটু নতুন করে শিখতে হবে। আচ্ছা, এইটুকু যেটুকু আমি বললাম, সিলেবাসটা তোমরা যদি চাও আমি গ্রুপে প্রোভাইড করে দেবো যাতে তোমাদের সুবিধা হয়। সবার প্রথম সিলেবাসটা ভালো করে দেখবে এবং সিলেবাসের অন্তর্ভুক্ত টপিক গুলো ভালো করে বুঝবে, তারপরে টপিক পড়বে, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারবে না যে এই কোশ্চেনটা কোন টপিক থেকে এসছে। তো এটা একটা সমস্যা, তার জন্য আমাদের আগে সিলেবাস জানতে হয়, তারপরে টপিক পড়তে হয়। আচ্ছা, এবার আসি পরবর্তী ক্ষেত্রে। আমি অবশ্যই আজকে যেহেতু একটা ডেমো ক্লাস হিসেবে কেমন ভাবে সিডিপির ক্লাস আমরা করব সেটা আলোচনা করব, এবং একটা টপিক আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব অবশ্যই। তার আগে বলো, সিডিপি সংক্রান্ত সমস্যা আজকে অনেকে আছো ক্লাসে, কার কি মনে হয় কার কি ধরনের সমস্যা ফেস হয় সিডিপি পড়তে গেলে? আমি একটু এইটা জানতে চাই, কে কি ধরনের সমস্যা ফেস করো সিডিপি পড়তে গেলে? কারো কি কোনো সমস্যা হয়? তারপর আমি বলছি বেসিক সমস্যা কোনগুলো হয়। ম্যাম, প্রত্যেকটা যে তত্ত্ব থাকে সেগুলো গুলিয়ে যায় ম্যাম। এক্স্যাক্টলি, এটা খুব বেসিক একটা সমস্যা। সৌরভ বলেছে তত্ত্ব গুলিয়ে যায়, একদম তত্ত্ব গুলিয়ে যায়। আচ্ছা, আর কি গুলিয়ে যায়? আর কোন ক্ষেত্রটা গন্ডগোল হয়? তাহলে আমরা সেইভাবে এগোবো, সেইভাবে প্রিপারেশন নেব। ম্যাম, প্রত্যেকটা মানে পরীক্ষা দিয়েছিলাম 2022 আর 23ও। তো 23-এ সিডিপির মানে যে কোয়েশ্চেনগুলো এসেছিল, মানে অপশানসগুলো এতটাই বড় যে মানে একটা মিনিট ওইটার পেছনে সময় দিয়েও মনে হয় যে কোন উত্তরটা হবে, ওই কনফিউশনটা থেকেই যায়। মানে হয় না, ওই লাস্টের দুটোর মধ্যে মনে হয় যে কোনটা হবে, মানে কোয়েশ্চেনটাই 4 লাইনের আবার। আচ্ছা, খুব ভালো লাগলো, মুনমুন আর সৌরভ কিন্তু নিজেদের সমস্যা শেয়ার করলো যে সিডিপি পড়তে গিয়ে ওদের এই সমস্যাগুলো ফেস করতে হয়। আচ্ছা, আর কারো কোনো সমস্যা? দেখো, টপিক তো আমরা প্রত্যেক দিনই আলোচনা করব, সিলেবাস ধরে আলোচনা করব, কিন্তু ফার্স্ট ক্লাসের সমস্যাগুলো যদি আমি জেনে নিই, তাহলে কিন্তু আমরা ক্লাসটা সেইভাবে সাজাতে পারবো, বা সেইভাবে আমি চেষ্টা করব তোমাদের ধারণা বা কনসেপ্ট গুলো ক্লিয়ার করার। তাই এটা আমি জানতে চাই। ম্যাডাম, বুঝতে অনেকটা অসুবিধা হয়। হ্যাঁ, বলো। বুঝতে অনেকটা অসুবিধা হয়, ব্যাখ্যা করে ডিটেলসে পড়তে গেলে অনেকটা ঠিক কনসেপ্টটা ক্লিয়ার হয় না, যে কোনটা কি না ঠিক বুঝতে পারা যাচ্ছে না। আচ্ছা, এটা একটা সমস্যা। আচ্ছা, আর কারো কিছু সমস্যা আছে? সিডিপিতে অনেক সংজ্ঞা দেওয়া থাকে, যেগুলো সেগুলো তো সমস্যা, মানে মনে থাকে না সেগুলো। মনে থাকে না। দেখো, আমরা কিন্তু বেশ 4 জনের কাছ থেকে 4 রকমের সমস্যা জানতে পারলাম, এবং সেগুলো খুব স্বাভাবিক। বিশেষ করে সৌরভ, মুনমুন যেটা বললো যে গুলিয়ে যাওয়ার ব্যাপারটা, সৌরভ যেটা বললো, সবার প্রথম আমি সেখানে আসবো। সৌরভের কথা হচ্ছে সে থিওরি পড়তে গেলে তার গন্ডগোল হয়ে যায়, গুলিয়ে যায়, একদম ঠিক। এটা শুধু সৌরভের ক্ষেত্রে নয়,
দেখো সিডিপি বিষয়টা আমি কিন্তু আজকে একদম বেসিক কিছু আলোচনা করছি। হ্যাঁ, আজকে শুরুর দিন তো আমরা খুব একেবারে সাবজেক্টিভ আলোচনা করবো না, সিডিপি সংক্রান্ত কিছু আলোচনা আজকে আমরা রাখছি, তারপরে আমি কিছু আলোচনাও রাখবো টপিক ওরিয়েন্টেড। বলো ফারাজ কি বলছো? হ্যাঁ, বলছিলাম ডিটেলসে যখন পড়াবে ওখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো একটু অসুবিধা হয় ম্যাম, ওই জন্য ওখানে বুঝতে ওই জন্য। একদম, ফারাদের এটা আগাগোড়াই সমস্যা, আমি জানি কোশ্চেন নিয়ে ফারাদের একটা আগাগোড়াই সমস্যা থাকে। আচ্ছা ফারাদ একটু মিউট করে দেবে। আমি আসি সৌরভের কাছ থেকে। সৌরভ যেটা সমস্যাটা বলেছে যে ওর যে কোনো পরীক্ষাগুলো যেগুলো আছে তত্ত্বগুলো সেগুলো করতে গেলে গুলিয়ে যায়। তো আমি এটা সবার জন্য বলছি, ঠিক আছে? শুরুর দিন একদম মাথায় এগুলো ঢুকিয়ে নাও কিভাবে এগোতে হবে। আমাদের প্রচুর থিওরিজ থাকবে, যেমন প্রেষণা পড়তে গেলে সেখানে আমরা থিওরিজ পাবো, বুদ্ধি পড়তে গেলে থিওরিজ পাবো, ডেভেলপমেন্ট পড়তে গেলে থিওরিজ পাবো, কোনখানে থিওরিজ নেই। তো আমাদের সেই হিসেবে প্রচুর থিওরিজ মনে রাখতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, একদম শুরুর দিক থেকে টপিক ওয়াইজ যখন ক্লাসে আলোচনা হবে তার একটা নোটস তোমাদের অবশ্যই প্রোভাইড করা হবে, এবং আমার নোটস কিন্তু একদম কম্প্যাক্ট ডিটেলে থাকবে। এবং আমি এটাও বলতে পারি সেক্ষেত্রে তুমি যদি কোনো বইয়ের সহায়তা না নাও তাও কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো সেই নোটস তো তোমরা পাবে, তার সাথে যখনই কোনো তত্ত্ব পড়তে গেলে অসুবিধা ফেস করছো, প্রত্যেককে বলবো চাহে তুমি অসুবিধা ফেস করো চাহে না করো, যে তত্ত্বটা পড়ছো একটা খাতা বানাবে, ঠিক আছে? সেই খাতার মধ্যে যে তত্ত্বটা পড়ছো সেই তত্ত্ব ওরিয়েন্টেড বিশেষ বিশেষ ক্ষেত্রগুলো, যেমন তত্ত্বটা কার তত্ত্ব, কত সালে সেটা এসছে, সব তত্ত্বের মধ্যে যদি কোনো বিশেষ শব্দ থাকে কোন শব্দ থেকে এই শব্দটার উৎপত্তি হয়েছে, এই ধরনের ছোট ছোট বিষয়গুলো, তত্ত্বের মুখ্য বিষয়টা কি দেওয়া আছে, তত্ত্বের মধ্যে থেকে আমাদের কোন বিষয়ে আলোকপাত করতে হবে, এই ছোট ছোট বিষয়গুলো আমরা নোট ডাউন করে নেবো খাতায়। শুনে মনে হচ্ছে এটা প্রচন্ড টাইম টেকিং, বাট অ্যাকচুয়ালি নয়। আমরা কিন্তু কাজটা পড়তে পড়তে করতে পারবো। তত্ত্বটা যখন আমরা পড়ছি তার সাথে তার বিশেষ দিকগুলো কিন্তু আমরা নোট ডাউন করবো খাতায়, যাতে এটা করার উদ্দেশ্য একটাই, আমি রোজ রোজ কিন্তু তত্ত্বের ডিটেলস পড়তে যাব না, আমি থিওরিটা বুঝে নিয়েছি এবং সেই থিওরির বিশেষ দিকগুলোকে আমি নোট ডাউন করে নিয়েছি। আমার যখন বোঝা হয়ে গেছে, নোট ডাউন হয়ে গেছে, পরবর্তী দিনে যখন আমি থিওরিটা বারবার রিভিশন করব, আমি কিন্তু আমার নোটের খাতাটা পড়লেই আমার তত্ত্বের বিশেষত্বগুলো মাথায় মনে পড়ে যাবে। এন্ড বারবার যখন তুমি ওই তোমার নোট ডাউন করা বিষয়গুলোকে বারবার করে লার্ন করবে, অটোমেটিক্যালি কিন্তু তত্ত্বতে তোমার অটোমেটিক একটা দখল চলে আসবে, দেখবে তখন কিন্তু গুলিয়ে যাচ্ছে না। সিডিপির থিওরি পড়ার কিন্তু এটাই নিয়ম। আমরাও যখন প্রথম প্রথম পড়েছি আমাদেরও গুলিয়ে যেত, ইভেন এখনো গুলিয়ে যায়। তো সেক্ষেত্রে প্রসেস কি না, আমাকে কিন্তু বিশেষত্বগুলোকে নোট ডাউন করে আমি বারবার বই থেকে বা নোটস থেকে ডিটেলস পড়তে যাব না, আমি বিশেষত্বগুলো নোট ডাউন করে রাখবো, পরবর্তীকালে বারবার রিভিশন করব ওই বিশেষত্বগুলোকে, না কি আমি বই দেখে থরলি পড়তে যাব। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এটা গেল সৌরভের সমস্যার সমাধান। এবার আমি আসবো মুনমুনের সমস্যার সমাধান, যেটা প্রত্যেকের ক্ষেত্রে হয় যে পরীক্ষা দিতে গিয়ে হয়তো আমি সব জানি, আমি পড়ে গেছি টপিকটা, বাট আমার জানা কোশ্চেনে আমি ভুল করে আসছি কারণ আমি অপশনস দেখে কনফিউজ হয়ে যাচ্ছি। এখানে এই যে কনফিউশনটা, অপশন দেখে কনফিউশনের যে বিষয়টা, এটা আসার পেছনে বেশ কিছু কারণ আছে। প্রথমত আসতে পারে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, সেক্ষেত্রে তুমি অপশনস দেখে ঘাবড়ে যেতে পারো বা কনফিউজ হয়ে যেতে পারো। দ্বিতীয় কথা, সিডিপির ক্ষেত্রে আমরা বেশ কিছু টার্ম ইউজ করি, ঠিক আছে? বেশ কিছু টার্ম যেগুলো আমরা পড়তে পড়তে আস্তে আস্তে জানবো, শিখবো, সেই টার্ম গুলো আমার প্রত্যেকটা জানতে হবে, ইনক্লুডিং ইংলিশ টার্ম, ঠিক আছে? বাংলা ইংলিশ দুটো টার্ম আমার ভালো করে জানতে হবে সিডিপির ক্ষেত্রে, যেগুলো আমরা ইউজ করে থাকি, ভাষার যে প্রয়োগ সেটা জানতে হবে। সিডিপি কোশ্চেন যখন আমরা অ্যাটেন্ড করব, ফার্স্ট অফ অল আমাকে যে অপশনস গুলো আছে সেগুলো না পড়ে কোশ্চেনে ফোকাস করতে হবে। সিডিপি কোশ্চেন সলভ করার কিন্তু এটা একটা প্র্যাকটিস, কোশ্চেনকে ভালো করে বুঝতে হবে, কারণ সিডিপি সাবজেক্টটা ইটসেলফ একটা ভীষণ কনফিউজিং সাবজেক্ট। তো আমাকে সবসময় সিডিপি কোশ্চেন সলভ করতে গেলে আগে কোশ্চেনটা ভালো করে পড়ে সেটার সাথে ধাতস্থ হতে হবে, দেন আমি অপশনস দেখবো, ঠিক আছে? সবার থেকে বেশি যেটা জরুরি, আমাকে কিন্তু কনসেপচুয়াল ধারণা ভীষণ স্বচ্ছ রাখতে হবে, আদারওয়াইজ এই যে মনে হলো না আমি রিডিং করে চলে গেলাম, আমি উত্তরে দেবো, যেটা আমরা যখন একাডেমিক পড়াশোনা করেছি, জেনারেলি করি অনেক সময় আমরা, যে একটু জেনে যাই বানিয়ে লিখে আসবো, সিডিপির ক্ষেত্রে কিন্তু এটা হবে না, এটা কিন্তু হবে না। তো তোমাকে কিন্তু কনসেপ্টকে ভীষণ ভালো করে বুঝে তবে গিয়ে কিন্তু
ওখানে তুমি অপশনসে আর কনফিউশন ফেস করবে না, আর প্রশ্নকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, ফারাদ যেটা বলেছে টপিক পড়তে গেলে গুলিয়ে যায়, ফারাদের এই যে টপিক পড়তে গেলে গুলিয়ে যায়, এর একটা সমাধান আমি দিতে পারি। বেসিক্যালি গুলিয়ে যায় তাদের জানো, যারা অনেক রকম নোটস পত্র ঘাটে। আমার প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি সিডিপির ক্ষেত্রে, আমি শুধু সিডিপির ক্ষেত্রে বলবো, আমি এমন অনেক ছেলে মেয়ে দেখেছি যাদের কোনো একটা ক্ষেত্রে তারা সন্তুষ্ট নয়, তারা চায় আমি আরো নোটস কালেক্ট করব, আমি আরো নিজের কাছে সম্পত্তির মতো কালেক্ট করব, আরো জানবো আরো জানবো। জানাটা খারাপ নয়, বাট তুমি যেখান থেকে জানছো সেটা কতটা অথেন্টিক সেটা তোমার বিচার করতে হবে। তো আমি কিন্তু চেষ্টা করব একাধিক বই নোটস পত্র জোগাড় করে এখান থেকে একটু ওখান থেকে একটু, না এইভাবে নয়। তুমি যতটা পড়ছো সেটা কতটা ঠিক সেটা তোমায় কিন্তু বুঝতে হবে। এবার তুমি বুঝবে কি করে, তার জন্য ক্লাস আছে। তুমি ম্যামের সহায়তা নিতে পারো, স্যারের সহায়তা নিতে পারো, যে কোনো বিষয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তবে সিডিপির ক্ষেত্রে আমি বলবো একাধিক জিনিসপত্র ঘাটতে যাবে না, বাজার চলতি অনেক কিছু আছে। আচ্ছা, যে বইটা ফলো করছো সেই বইটা কতটা ঠিকঠাক, বাজার চলতি প্রচুর বই পাওয়া যায় সিডিপি, তো তুমি যেটা ফলো করছো সেটা কতটা ঠিকঠাক সেটাও ম্যাটার করে না। তো আমি অনেক কিছু একসাথে নিয়ে বসে পড়লাম, আদতে আমি কিছু বুঝতে পারলাম না, আলটিমেটলি আমার ফল হলো 0, সেটা যেন না হয়, ঠিক আছে? তো এগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ মুনমুন, একটা কোয়েশ্চেন ছিল নিশ্চয়ই, বলো। হ্যাঁ ম্যাম, যদি এটা সাবজেক্ট ওরিয়েন্টেড নয়, বলছি যে ম্যাম আমার শুধু ডিএলএড আর গ্র্যাজুয়েশন করা রয়েছে, মানে মাস্টার্সও করা আছে, বিএড কিন্তু করা নেই। তাহলে মানে এই আপার প্রাইমারিতে বসতে পারার জন্য কি কিছু আরও মানে কোনো নাম্বারের কিছু ব্যাপার আছে যে এটা থাকতে হবে তাহলে? আবার বসতে গেলে যেটা জানা যাচ্ছে, যে এই মুহূর্তে আমি যেটুকু জানি সেটাই বলছি। কিছু বলছো মুনমুন? আচ্ছা, মিউট করে দিচ্ছ। আচ্ছা, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে ডিএলএড এবং বিএড সবাই বুঝতে পারবে। যারা পাসের সাবজেক্ট থেকে দেবে ধরো, তারা কি করবে, এখানে বলা হয়েছে 300 নাম্বারের পাসে পড়ে থাকতে হবে, ঠিক আছে? তুমি যে সেটা হিস্ট্রি হোক বা জিওগ্রাফি হোক, ইংলিশ হোক, বেঙ্গলি হোক, সেটা যেন 300 নাম্বারের পড়া হয়ে থাকে, তবে কিন্তু বসতে পারবে, এটা বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা ম্যাম, আমার তো পাসের সাবজেক্ট ছিল না, মানে অনার্স ছিল হ্যাঁ, বাংলাতে। অনার্স থাকলে অসুবিধা নেই। আচ্ছা, মানে কালকে আমি শুনলাম, মানে এমনি আর কি, আমি জানি না কতটা মানে সঠিক কি কি যে কিছু একটা নাম্বারের ব্যাপার আছে এরকম, তো তাই জন্য আমি ভাবলাম যে আবার এটাতেও হয়তো বুঝতে পারবো না। আচ্ছা, তোমার কিসে অনার্স বলো? আমার ম্যাম বাংলাতে অনার্স, আর বাংলাতেই মানে এমএ করা আছে, আর ডিএলএড। আচ্ছা, যাদের যাদের এই সাবজেক্ট গুলোতে অনার্স, মানে ধরো 10 ক্লাস অব্দি যাদের যে সাবজেক্ট গুলো থাকে, আমরা যদি 8 অব্দি না বলি, 10 অব্দি মোটামুটি যে সাবজেক্ট গুলো থাকে সেগুলোতে থাকলে অনার্স তো অসুবিধা নেই। এবার ধরো অনেকের থাকে না 11-12 অনার্স করা, 11-12 এর সাবজেক্টে অনার্স করা, তারা কি করবে, তারা পাসের কোনো সাবজেক্টে বসবে আপার প্রাইমারিতে, সেক্ষেত্রে 300 নম্বরে পাসে পড়ে থাকতে হবে, সেটাই বলছি। তোমার যেহেতু বেঙ্গলি, তোমার কোনো চাপ নেই, ঠিক আছে? ওটা নিয়ে ভেবে তুমি পড়াশোনা প্রিপারেশনে জোর দাও। ঠিক। আচ্ছা, তো এই গেল মোটামুটি সমস্যা। তো সিডিপির কমন কিছু সমস্যা হচ্ছে, যেটা সবার কাছ থেকে শোনা যায়, যে আমি কোশ্চেন গুলিয়ে যায়, গন্ডগোল হয়ে যায়, টপিক পড়ছি তখন মনে হচ্ছে বুঝেছি, পরবর্তীতে আমি গুলিয়ে ফেলছি, মনে রাখতে পারছি না। আমি প্রত্যেককে বলবো ক্লাসটা যেভাবে আমি পরিচালনা করার কথা ভেবেছি, বা যারা এখানে অনেকে হয়তো আছো, আমার প্রিভিয়াস ক্লাস পড়েছে অনেক, তারা জানবে। যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো যে আমি কিন্তু বরাবরই কনসেপ্টের উপর জোর দেওয়াতে বিশ্বাসী। তার মানে এই নয় আমি তোমাদের প্র্যাকটিস করাবো না, প্র্যাকটিস সেট থাকবে, তার সাথে থাকবে কনসেপচুয়াল ক্লাসেস, ঠিক আছে? এবার আমি শুরুর দিন থেকে বলে দিলাম, যারা ক্লাস করবে তারা কিন্তু সেটুকু ধৈর্য নিজের মধ্যে নিয়ে আসবে, যে আমাকে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কারণ কেউ, বারবার বলছি, কেউ যদি ভাবে আমি শুধু প্রশ্ন সলভ করে পরীক্ষায় গিয়ে স্কোর করবো, তুমি কিন্তু 30-তে স্কোর করতে পারবে না। আমাদের 30-এর যে সিডিপির জন্য যে স্কোরটা বরাদ্দ করা হয়েছে, তুমি কিন্তু সেখানে স্কোর করতে পারবে না। তোমার প্র্যাকটিস সেট পুরো মনে হবে যে আমি অনেক কিছু শিখেছি, বাট আলটিমেটলি পরীক্ষার হলে গিয়ে কিন্তু দেখবে তুমি কিচ্ছু বুঝতে পারছো না। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। কনসেপ্ট ক্লিয়ারের সাথে সাথে যদি তুমি প্র্যাকটিস সেট করো, তাহলে একদিকে যেমন তোমার কনসেপচুয়াল ধারণা স্বচ্ছ হবে, তার সাথে কনসেপ্ট থেকে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে তার একটা ধারণা থাকবে। এবং যত বেশি সেক্ষেত্রে তুমি প্র্যাকটিস সেট সলভ করবে, প্রশ্ন সংক্রান্ত এই যে গুলিয়ে যাওয়ার ব্যাপারটা আস্তে আস্তে কেটে যাবে, অবশ্যই কেটে যাবে যত বেশি প্র্যাকটিস করবে। তবে প্র্যাকটিসের সাথে কনসেপ্টটা বেশি করে জানা কিন্তু ভীষণভাবে দরকার। এই হচ্ছে বেসিক সমস্যা, আমি বলে দিলাম। এইবার আজকে আমি তোমাদের জন্য একটা টপিক রেখেছি,
এতদিন আমি প্রাইমারির অনেক ডেমো ক্লাস দিয়েছি, তো প্রাইমারির সিলেবাস বহির্ভূত একটা টপিক, অর্থাৎ যেটা আকারে নতুনত্ব কোনো একটা টপিক আমি রেখেছি আজকে একটু আলোচনা করব। দেখো আজকে যেহেতু ডেমো ক্লাস, অনেক ভাগ বিস্তারিত অনেক কিছু কোশ্চেন অনেক কিছু আমি নিয়ে আসিনি, কারণ আমি চাই না প্রথম দিনই সবাইকে ঘাবড়ে দিতে, ঠিক আছে? তো আজকে আমি একটা টপিক এনেছি, ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক, এবং আমার মনে হয় এটার সংক্রান্ত ধারণা হয়তো খুব কম মানুষেরই আছে, স্বচ্ছ ধারণা খুব কম মানুষেরই আছে, ঠিক আছে? তো আমি সবার প্রথম বলবো, আজকে যে বিষয়টা আমি আলোচনা করব সাইকোলজির একটা ভীষণ ইন্টারেস্টিং পার্ট। কি পার্ট? আমরা প্রত্যেকে আবেগ কথাটার সাথে পরিচিত। আবেগ অর্থাৎ হচ্ছে আমাদের ইমোশনস, ঠিক আছে? আচ্ছা, এখানে কেউ মুখস্থ করতে হবে বা ম্যাম কি লিখেছে এর উপর গুরুত্ব না দিয়ে ম্যাম কি বোঝাতে চাইছে সেটা বোঝার উপর গুরুত্ব দেবে, তাহলে কিন্তু ক্লাসটা আরো তোমাদের কাছে আগ্রহ প্রদান করবে আর কি, আমার মনে হয়। বাকি দিন পড়ার ক্ষেত্রেও সেম করবে, বোঝার চেষ্টা করবে, নাকি অন্ধের মতো মুখস্থ করা। সিডিপি কিন্তু মুখস্থ করে হয় না, বুঝতে হয়। আচ্ছা, তো আজকে আমি যে টপিকটা রেখেছি সেটা হচ্ছে অবধারণ ও আবেগ। অবধারণ অর্থাৎ ইংরেজিতে যেটাকে আমরা বলে থাকি কনসেপ্ট, কনসেপ্ট কথাটার সাথে কিন্তু আমরা প্রত্যেকে পরিচিত। অবধারণ বাংলা টার্মটার সাথে হয়তো আমরা পরিচিত না। এই যে আমি বলছিলাম না যে আমাকে টার্ম গুলো জানতে হবে যেগুলো সিডিপিতে আমরা ইউজ করি, যেমন অবধারণ এই কথাটার সাথে কজন পরিচিত আমার সন্দেহ আছে, বাট আমাদের যদি কেউ বলে কনসেপ্ট, যেমন আমিও কথায় কথা ইউজ করছি কনসেপ্ট, এটার সাথে আমরা পরিচিত। আর একটা ভীষণ প্রচলিত কথা সেটা হচ্ছে আবেগ, যেটাকে আমরা বলি ইমোশন। এই দুটো টার্মের সাথেই আমরা পরিচিত। আচ্ছা, এই যে কনসেপ্ট বা অবধারণ যেটার কথা আমি বলছি, এই সংক্রান্ত তোমাদের কি কোনো ধারণা আছে? অবধারণ বলতে তুমি কি বোঝো? এই যে আমি তোমাকে বলছি কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার, বা তোমার একটা ধারণা তৈরি হওয়া দরকার, ধারণা স্বচ্ছ হওয়া দরকার, এই ধারণা বিষয়টা আসলে কি? কেউ কি আমায় বলতে পারবে নিজের মতো করে? আমি কোনো বইয়ের ভাষা চাই না, তুমি যেটা জানো সেটা বলো, একদম নির্দ্বিধায়, ভুল হোক ঠিক হোক কোনো অসুবিধা নেই, তুমি যতটুকু জানো। ধারণা বলতে তুমি কি বোঝো? ধারণা বলতে যেটা ম্যাম কোনো একটা টপিকের ভিত্তি বা বেস যেটা বলা হয়, আমি সেটাই বুঝি, এক কথায় যদি বলা হয়। বলেছে, হ্যাঁ একদম, কোন একটা টপিকের বেস। আচ্ছা, আর কেউ কিছু বলবে? আর কারোর ধারণা সংক্রান্ত কোনো ধারণা নেই? এটা আমি মানতে পারবো না, যা মনে আসে বলো না। সেই বিষয়বস্তু সম্পর্কে যে স্যার ম্যাম মানে সেই বিষয়বস্তু সম্পর্কে যেটা জানবো সেটার ধারণা। একদম ঠিক আছে, একটা বিষয়বস্তু সম্পর্কে যতটা জানবো সেটা ধারণা। আচ্ছা, আমি বইকে গুলি মারি, যত আশেপাশে নোটস আছে গুলি মারি, ধারণা কি? সহজ ভাষায় ধারণা বলতে কি বুঝি খুব সহজ ভাবে বুঝবো। হ্যাঁ, ধারণা দেখো, আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু দেখতে পাই। তুমি যখন রাস্তায় চলছো, বেরোচ্ছ, কাজে যাচ্ছ, স্কুলে যাচ্ছ, কলেজে যাচ্ছ, তোমার পরিবারের মধ্যে, তোমার সমাজের মধ্যে, তোমার আশেপাশে আমরা প্রত্যেকদিন তুমি দেখতে পাচ্ছ, আমরা প্রত্যেকে কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি। সেই বিষয়টা বা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কখনো আমার কাছে নতুন নতুন বিষয় দেখছি, বা কখনো আমি সেই বিষয়টার সাথে পরিচিত, এরকম হয়। আমরা প্রত্যেক দিনকার লাইফে অনেক কিছু দেখি, অনেক কিছু ফেস করি, অনেক পরিস্থিতির মধ্যে পড়ি, অনেক সমস্যা সমাধান করি। তো আমরা কিন্তু দৈনন্দিন জীবনে বেশ কিছু জিনিসের সাথে সম্মুখীন হই। এটা যদি আমি বলি, তো সেক্ষেত্রে যে জিনিসটা তুমি দেখছো বা শুনছো বা পরিস্থিতিকে তুমি ফেস করছো, সেখান থেকে তুমি কিছু বৈশিষ্ট্যকে গ্রহণ করছো, ঠিক আছে? তুমি কিন্তু নিজের অজান্তেই কিছু বৈশিষ্ট্যকে গ্রহণ করছো। কিভাবে গ্রহণ করছো? তুমি যদি রাস্তা দিয়ে চলতে গিয়ে বা তোমার সমাজে বা তোমার পরিবারে কোনো একটা বিষয়কে লক্ষ্য করো, সেই লক্ষ্য করার যে বিষয়টা যদি তোমার কাছে পরিচিত হয় বা অপরিচিত হয়, যাই হোক না কেন, দেখবে সেখান থেকে কিন্তু আমরা কিছু বৈশিষ্ট্যাবলী নোট ডাউন করি নিজের অজান্তেই, নিজের মনের মধ্যে। যেমন আমি যদি পরিচিত বিষয় দেখে থাকি, আমি ভাবিও এটা তো আমি জানি, এরকম আমাদের মুখ থেকে এই কথাটাই, আরে আমি এটা তো আমি জানি, এটা এরকম ব্যাপার। আর যদি কোনো নতুন বিষয় দেখে থাকি, সেক্ষেত্রে আমরা যেটা বলি, আরে আচ্ছা এটা এরকম, আমি জানতাম না, আজকে প্রথম জানলাম, আমার জানা হলো, সেটা পরবর্তী দিনে আমার সেটা কাজে লাগবে। তো এই যে আমরা যখন আমাদের পারিপার্শ্বিক ক্ষেত্রে এত কিছু দেখি, শুনি, পর্যবেক্ষণ করি, সেখান থেকে যে বৈশিষ্ট্যগুলো গ্রহণ করছি, সেটা হচ্ছে একটা ধারণা বা কনসেপ্ট। বিশ্লেষণ করছি কখনো যে জিনিসটা কি, বিষয়টা কি, সেই বিশ্লেষণের ভিত্তিতে আমি নিজের মতো করে নিজের
মস্তিষ্কে একটা কিছু গঠন করছি, দ্যাট ইজ কনসেপ্ট। ঠিক আছে, আমি কোনো বইয়ের ভাষা বলছি না, একদম সহজ ভাবে আমি যা কিছু চোখের সামনে দেখি প্রত্যেক দিনকার লাইফে, বিশেষত্ব বলছি না, আমি প্রত্যেক দিনকার লাইফে যা কিছু দেখছি, যা কিছু শুনছি, যা সমস্যার সমাধান করছি, এক কথায় বলতে গেলে যা কিছু আমার চোখের সামনে আসছে তার কিছু বেসিক বৈশিষ্ট্যকে আমি বিশ্লেষণের ভিত্তিতে আমার মস্তিষ্কে সংগ্রহ করছি এবং এটাকেই আমরা বলছি ওই নির্দিষ্ট বস্তুটির ধারণা। ঠিক আছে, ওই নির্দিষ্ট বস্তুটির ধারণা। যেমন আমি যদি বলি এখন তোমাকে যে মানুষ, মানুষ কথাটা যদি আমি বলি, মানুষ কথাটা বললে দেখবে তোমাকে যেই বলুক যে মানুষ, বা তুমি নিজে জানো তুমি একজন মানুষ, মানুষ বললে তার কিছু বেসিক বৈশিষ্ট্য তোমার চোখের সামনে অটোমেটিক চলে আসে। যে মানুষ কি কি হয় না, মানুষ মরণশীল হয়, মানুষ তার জীবনকালে জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন কার্যকলাপ করে, আমরা প্রত্যেক দিনকার জীবনে খাওয়া দাওয়া করছি, আমাদের জীবন বয়স বৃদ্ধি হচ্ছে, বৈশিষ্ট্যের পরিবর্তন আসছে, এই বেসিক বৈশিষ্ট্যগুলো আমার চোখের সামনে চলে আসছে। কি করে আসছে? আমি কি মায়ের গর্ভ থেকে জন্ম ধারণ করেছিলাম এগুলো জেনে? না, আমি কিন্তু জেনে আসিনি। আমি ছোট থেকে বড় হয়েছি, চোখের সামনে দেখেছি, আমি কিন্তু তখন জানতাম না আমি একজন মানুষ না কি প্রাণী, আমার এই বোধটা ছিল না। বাট আমি চোখের সামনে আমার পরিবার থেকে, আমার সমাজ থেকে প্রত্যেকটা মানুষকে দেখে বেসিক কিছু বৈশিষ্ট্য সেখান থেকে কালেক্ট করে আমার মস্তিষ্কে সংগ্রহ করেছি। পরবর্তীকালে আমার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেটা আমার ধারণায় পরিণত হয়েছে যে মানুষ, এই 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 জীবগুলোকে মানুষ বলে, বা আমাকেও মানুষ বলে, কারণ আমি এই বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো এই যে আমরা দেখছি, শুনছি, জানছি এবং সেখান থেকে বিশ্লেষণ করছি কখনো, এবং তার থেকে বৈশিষ্ট্যগুলো সংগ্রহ করে নিজের মস্তিষ্কে সঞ্চয় করছি, এটাকেই আমরা বলছি ধারণা। এটাকেই কিন্তু আমরা বলছি ধারণা। এবং এই কথাটা শুনে আমরা যেটা বুঝতে পারছি, ধারণার গঠন বা ধারণা যে আমাদের মধ্যে তৈরি হচ্ছে যে কোনো বিষয়বস্তু দেখে, বিষয়বস্তু, ঘটনা, পরিস্থিতি দেখে, এই ধারণাটা তৈরি হচ্ছে সম্পূর্ণ আমাদের মস্তিষ্কে। এবং এই যে আমরা গ্রহণ করছি বৈশিষ্ট্যগুলোকে, এই গ্রহণের পেছনে কিন্তু আমাদের মানসিক ক্ষেত্রেও কাজ করছে। দেখো না, তোমার যদি মানসিক সুস্থতা না থাকে তুমি এই বৈশিষ্ট্যগুলো গ্রহণ করতে পারবে না। তোমার যদি বুদ্ধি না থাকে, বোধগম্যতা না থাকে, তুমি মানুষ কেন, ফুলের বৈশিষ্ট্য, পাখির বৈশিষ্ট্য, বা তোমার পারিপার্শ্বিক যা কিছু বৈশিষ্ট্য তুমি গ্রহণ করছো, সেই বৈশিষ্ট্যটা কিন্তু গ্রহণ করতে পারবে না যদি তুমি মানসিক দিক থেকে সুস্থ না হও, যদি তোমার বুদ্ধির বিকাশ যথাযথ না হয়। সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি এই ধারণা গঠন কিন্তু একটা মানসিক প্রক্রিয়া, কারণ পুরোটাই হচ্ছে আমার মস্তিষ্কে, এবং তার সাথে আমার মানসিক ক্ষেত্র স্বাভাবিক না হলে কিন্তু আমি এই কাজগুলো করতে পারবো না। তাহলে এখান থেকে আমি একটা বেসিক ধারণা দিতে পারলাম যে ধারণা বিষয়টা কি। এই যে আমি আজকে, যেমন আমি একদম বাস্তব উদাহরণের পক্ষপাতী, দেখো আজকে যেমন এতজন তোমরা এখানে ক্লাস করছো, অলমোস্ট 22-23 জন এখানে ক্লাস করছো, এর মধ্যে থেকে, তোমাদের মধ্যে থেকে, আমি তো এখানে সবাইকে চিনি না, খুব কম সংখ্যক ছেলে মেয়েকে আমি এখানে চিনি, তবে তোমাদের মধ্যে থেকে আজকে প্রথম দিন আমার সৌরভকে দেখে একটা ধারণা হলো যে সৌরভ ক্লাসে ভীষণ মনোযোগী এবং কোঅপারেটিভ, চেষ্টা করবে জানার, কারণ সৌরভ কিন্তু রেসপন্স করে। এটা কিন্তু আমি ধারণা গঠন করলাম। আমি কিন্তু সৌরভকে কোনোদিন, এই যে সৌরভ দে বলে যে আছে, আমি কিন্তু তাকে দেখিনি, কোনোদিন চিনি না, সে কিন্তু সম্পূর্ণ আমার কাছে অপরিচিত, কিন্তু আমি আমার মানসিক ক্ষমতার দ্বারা সৌরভের কি বলবো, ওর যে ক্লাসের প্রতি যে ওর যা যা ও করছে, যেভাবে ও কথা বলছে ক্লাসে, বা যেভাবে ও রেসপন্স করছে, সেটা দেখে আমার মনে হলো যে সৌরভ কিন্তু ক্লাসের প্রতি ভীষণ মনোযোগী এবং ও কিন্তু ভালো কোঅপারেট করবে, রেসপন্স করবে। তাহলে এই ধারণাটা কিন্তু আমি গঠন করলাম সৌরভকে দেখে। বোঝাতে পারলাম? এটা কিন্তু আমি দেখে গঠন করলাম, শুধু দেখে নয়, আমি শুনেও গঠন করতে পারি, অভিজ্ঞতার দ্বারাও গঠন করতে পারি। এইটুকু কি তোমরা বুঝতে পারলে? আমি তারপর তাত্ত্বিকগত দিকে আসছি। আমার বেসিক কথাটা কি তোমরা বুঝতে পারলে? একটু রেসপন্স করো, একটু হ্যান্ড রেইজ করো, উত্তর দিতে হবে না, একটু হ্যান্ড রেইজ করলেই আমি বুঝতে পারবো। বোঝা গেছে তাহলে? আচ্ছা, এইবার আচ্ছা, এক্ষেত্রেও দেখো খুব কম সংখ্যক ছেলে মেয়ের রেসপন্স পাচ্ছে, আমি বুঝবো কি করে তোমাদের বোঝাতে পারলাম কিনা। যাই হোক, আচ্ছা এবার আসছি ধারণা তাহলে কিভাবে গঠিত হয়, বা ধারণা বিষয়টা কি আমি আশা করি একটু ক্লিয়ার করতে পেরেছি। এবার আমি যদি আমার তত্ত্বগত দিকে আসি যে ধারণা বিষয়টা কি, দেখো এই যে ধারণা বা অবধারণ, এই বিষয়টা কি আমরা যদি তত্ত্বগত দিক থেকে বিবেচনা করি, তাহলে আমরা বলতে পারি
কোনো একটা বিষয় সম্পর্কে বা কোনো একটা কিছু সম্পর্কে নির্দিষ্ট ধারণা বা সিদ্ধান্ত গ্রহণ করাকে আমরা বোঝাচ্ছি অ্যাজ এ অবধারণ প্রসেস বা কনসেপ্ট। কনসেপ্ট আমরা কাকে বলছি? তাহলে কোনো একটা নির্দিষ্ট কিছু সম্পর্কে যখন আমরা একটা সিদ্ধান্তে আসছি, যে বলছিলাম না তুমি ছোটবেলা থেকে দেখেছো প্রত্যেকটা মানুষকে, তাদের বৈশিষ্ট্যগুলো তুমি পর্যবেক্ষণ করেছো, তা তুমি কিন্তু মায়ের গর্ভ থেকে এটা জেনে আসনি যে মানুষ জীবটা কিরকম। তুমি তাদের সাথে মিশেছো, দেখেছো, বড় হয়েছো আস্তে আস্তে, তারপরে গিয়ে তুমি একটা ধারণা গঠন করেছো যে মানুষ মাত্রই এই বৈশিষ্ট্যের অধিকারী। এই একটা সিদ্ধান্ত তুমি নিতে পেরেছো। তো এটাকে আমরা বেসিক্যালি একটা মানসিক প্রক্রিয়া বলে থাকি। কেন বলে থাকি আগেই আমি বললাম, কারণ এটা কিন্তু সম্পূর্ণ আমাদের মানসিক স্তরে হয়, এবং মানসিক প্রক্রিয়া বলতে যেটা বোঝায়, এইটা সবসময় মনে রাখবে, আমরা প্রচুর টপিক পড়ার সময় কথাটা আসবে মানসিক প্রক্রিয়া। কেন মানসিক বলি? যেখানে আমাদের কিন্তু মানসিক ক্ষেত্রটা কাজে লাগে। মানসিক ক্ষেত্র বলতে আমরা বেসিক্যালি বুঝি চিন্তা, চেতনা, বুদ্ধি, ঠিক আছে, যৌক্তিক ক্ষমতা, এগুলোকে আমরা বলি মানসিক ক্ষমতা আমাদের। তো এই বিষয়গুলোকে কাজে লাগিয়ে কিন্তু আমরা একটা বিষয়বস্তুকে পর্যবেক্ষণ করে, দেখে বা শুনে বা অভিজ্ঞতার দ্বারা তার একটা সিদ্ধান্তে আসি যে এই বস্তুটা এরকম। তো আমরা সহজভাবে যদি বলি, অবধারণ বা ধারণা বলতে আমরা কি বুঝতে পারছি? যে একটা বিষয়ের বিশ্লেষণ করে, বিচার করে সেখান থেকে নিশ্চিত সিদ্ধান্তে আসা। এবার দেখো এই সংজ্ঞাটার উপর বেস করে যদি আমরা যাই, তাহলে কিন্তু আমরা যদি আরো বিস্তারিত ভাবে বলতে যাই, তাহলে আমরা বলতে পারি ধারণা হচ্ছে ধারণার মিলন। ধারণা বলতে অ্যাকচুয়ালি বোঝা যায় ধারণার মিলন। কেন ধারণার মিলন বলছি? কারণ তুমি যখন একটা কোনো বিষয়, বস্তু, ঘটনা, পরিস্থিতিকে ফেস করছো, বিষয়, বস্তু, ঘটনা, পরিস্থিতি, হোয়াট এভার ইট ইজ, যেটা তোমার সামনে আছে, সেটা যখন তুমি দেখছো, সেখানে কিন্তু তুমি কোনো একটা বৈশিষ্ট্যের ভিত্তিতে সিদ্ধান্তে আসছো না যে এটা খুব খারাপ হয়েছে বা এটা অন্যায় হয়েছে বা এটাই হওয়া উচিত ছিল বা এই বিষয়টা খুব সুন্দর, এটা ভালো, এটা খারাপ। এই সিদ্ধান্ত তুমি কখন নিচ্ছ? একাধিক বৈশিষ্ট্যের মিলনে। তো দুটো ধারণাকে একত্রিত করে কিন্তু আমরা সম্পর্ক স্থাপন করি। দুটো ধারণা বলতে দুইয়ের বেশিও হতে পারে। একাধিক ধারণার মিলনে একটা অবধারণ বা অরিজিনাল ধারণা বা সিদ্ধান্ত কিন্তু গঠিত হয়। বেসিক্যালি ধারণা গঠন মানে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। আমি একটা বিষয়বস্তু দেখলাম, শুনলাম, জানলাম, বুঝলাম, দেন আমি সিদ্ধান্তে আসলাম যে এই বিষয়টা কঠিন। যারা 2023 সালে প্রাইমারি পরীক্ষা দিয়েছে তাদের একটা ধারণা ছিল যে 22-এর প্রাইমারি কোশ্চেন, আমি একদম বাস্তব উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝবে। আমরা যারা 2022 সালে প্রাইমারি টেট দিয়েছি তাদের একটা ধারণা ছিল যে 2022-এ এইরকম প্রাইমারির কোশ্চেন এসছে, তাহলে আমাকে এইভাবে পড়াশোনা করতে হবে। আমি এই ভেবে নিজের মতো প্রিপারেশন নিয়ে 23 সালে পরীক্ষা দিতে যখন গেলাম, তখন কিন্তু আমি দেখলাম না, কোশ্চেন তো একেবারে ভজঘট, একেবারে অন্যরকম এবং যথেষ্ট টাফ। তো আমি আবার একটা নতুন পরিস্থিতিতে পড়লাম এবং কোশ্চেনের বিভিন্ন দিক বিচার করে আমি সিদ্ধান্ত নিলাম যে না, এই কোশ্চেন ভীষণ টাফ, আমার দ্বারা পাস করা সম্ভব নয়। এই সিদ্ধান্ত কিন্তু আমি নিলাম। তাহলে দেখো, আমরা যখন কোনো একটা বিষয়, বস্তু, ঘটনা, পরিস্থিতিকে দেখি, সেখানে তার কোনো একটা নির্দিষ্টের বেসিসে আমি সেই পরিস্থিতি, ঘটনা, বিষয় বা বস্তুকে বর্ণনা করি না। আমি কি করি? সেখান থেকে বেশ কিছু বৈশিষ্ট্যকে বিবেচনা করি, করার পর আমি সিদ্ধান্তে আসি যে বিষয়টা ভালো না খারাপ, পরিস্থিতিটা ভালো না খারাপ, বিষয়টা সুন্দর না কুৎসিত। এটা কিন্তু আমি একাধিক বিষয়ের উপর বেস করে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসি। এটা অবশ্যই মানসিক প্রক্রিয়া, কারণ ওই যে বললাম এর সাথে তোমার চিন্তা, চেতনা, যুক্তি, বুদ্ধি সবটাই জড়িত। এবং একটা কথা ভীষণভাবে ইম্পর্টেন্ট, অবধারণ বা ধারণা গঠন করতে গেলে, সেটা হচ্ছে অবধারণ কিন্তু যুক্তি বাক্যের প্রাথমিক রূপ, এবং এটা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভিত্তি হিসেবে কাজ করে। আমরা বারবার বলছি, আমরা যে ধারণা গঠনের দ্বারা একটা সিদ্ধান্তে আসি, সেই সিদ্ধান্তে আসার আগে কিন্তু আমরা বিচার, বিশ্লেষণ, বিবেচনা করি। তুমি বৈশিষ্ট্য যা যা দেখছো চোখের সামনে বা শুনছো বা জানতে পারছো বা অভিজ্ঞতা লাভ করছো, সেগুলোকে কিন্তু তুমি বিচার বিশ্লেষণ করো। অর্থাৎ তুমি কিন্তু প্রথমেই সিদ্ধান্তে যাও না যে এই জিনিসটা খারাপ বা ভালো, বা এটা টাফ, কঠিন, এটা সহজ। আমরা প্রথমেই সিদ্ধান্তে যাই না, আগে অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যগুলোকে বিবেচনা করি, তারপর সিদ্ধান্ত নিই। তাহলে সিদ্ধান্তে পৌঁছানোর পূর্ব ধাপ যদি আমরা বলি, সেটা হচ্ছে অবধারণ।
ঠিক আছে, অবধারণ না হলে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। মানে ধারণা গঠন বিচার বিশ্লেষণের দ্বারা সঠিক ধারণা গঠিত না হলে কিন্তু আমরা পার্মানেন্ট কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না। তাহলে সিদ্ধান্ত গ্রহণের প্রাথমিক ভিত্তি অবধারণ বা যুক্তি দেওয়া, যেটা যুক্তি দিয়ে বিচার করে তবেই কিন্তু আমরা সিদ্ধান্ত নিই। যেমন এখানে আমি একটা উদাহরণ রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। উদাহরণটা কি দেখো, এখানে আছে যদি কেউ তোমায় বলে যে সব ফুল সুন্দর, আমাদের কাছে একটা উপস্থাপিত হলো কথা যে সব ফুল সুন্দর। আমরা জেনারেলি এটা জেনে থাকি যে ফুল মানেই সুন্দর, ফুল বিষয়টাই হচ্ছে সুন্দর, ফুল মানেই সুন্দর। এবার তুমি এই কথাটা শুনলে যে ফুল সুন্দর, এই ধারণাটার সাথে যদি আমি এই কথাটা যুক্ত করি আরে গোলাপও তো একটা ফুল, এবার তুমি বিচার করবে যে হ্যাঁ গোলাপ কি সত্যি একটা ফুল, আচ্ছা গোলাপ ফুল আমি জানতে পারলাম, এবং গোলাপের বৈশিষ্ট্যগুলো বিচার করলে যে এরকম এরকম দেখতে, এরকম এরকম রঙের হয়, এই সিজনে পাওয়া যায়, বা গাছটা এরকম দেখতে, সব বিচার করে তুমি বুঝলে না গোলাপ একটা সুন্দর ফুল। তাহলে গোলাপ একটা ফুল, এবং এটা জানার পর তুমি বিচার করে দেখলে যে সুন্দরের সাথে কি এর কোনো মেলবন্ধন আছে, হ্যাঁ আছে, অতএব গোলাপকে আমরা সুন্দর বলতে পারি। তাহলে তুমি কিন্তু এটা বিচার করে দেখলে। সব ফুল সুন্দর মানেই যে সব গোলাপ নামের বিষয়টি সুন্দর হবে এমন নয়। তুমি গোলাপ কথাটা শোনার পর তুমি কিন্তু এটা যেহেতু একটা ফুল, তুমি এটা বিচার করে দেখলে যে সত্যি কি একে সুন্দর বলা যায়, তারপরে কিন্তু তুমি সিদ্ধান্তে আসলে হ্যাঁ এটাও একটা ফুল এবং এর এই বিশেষত্ব আছে, সুতরাং গোলাপ সুন্দর। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা একটা সিদ্ধান্তে আসলাম যে গোলাপ সত্যি সুন্দর। তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি যে আমাদের যে মানসিক বিকাশ, আমাদের মানসিক বিকাশ অর্থাৎ বয়স বৃদ্ধির সাথে সাথে তো আমাদের মানসিক বিকাশ ঘটে, বুদ্ধির বিকাশ ঘটে, পরিণমনের সাথে ম্যাচিউরেশন, যেটা পরিণমন বলি আমরা, আস্তে আস্তে আমরা ম্যাচিউর হই, আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন আসে। সেক্ষেত্রে কিন্তু অবধারণ বা ধারণা গঠন ভীষণভাবে দরকার। কারণ জীবনে চলার ক্ষেত্রে তোমায় কিন্তু প্রচুর সময়, প্রচুর বার সিদ্ধান্ত নিতে হবে। আমাদের জীবনকাল যতদিন আমরা অতিবাহিত করব, আমাকে কিন্তু অনেকবার অনেক রকম সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই সিদ্ধান্ত গ্রহণের জন্য বিভিন্ন বয়সে বা বয়স বৃদ্ধির সাথে সাথে এই যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবধারণ হওয়াটা ভীষণভাবে দরকার। কারণ তুমি যদি বিচার বিশ্লেষণ দ্বারা, ধারণা গঠনের দ্বারা সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে না পারো, তুমি কিন্তু জীবনে বাঁচতে পারবে না। তাহলে অবধারণ গঠন করা কিন্তু আমাদের মানসিক বিকাশের ক্ষেত্রে ভীষণভাবে দরকার। আমরা যত বেশি ধারণা গঠন করব, আমাদের কিন্তু মানসিক ক্ষমতা, এই যে বিচার বিশ্লেষণের ক্ষমতা, অর্থাৎ যত বেশি, বলে না প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই কথাটা আমরা কেন বলি? আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি সফল হব অনুশীলনের মাধ্যমে। সেরকমই তুমি যত বেশি বিচার বিশ্লেষণের দ্বারা, ধারণা গঠনের দ্বারা একটা সিদ্ধান্ত নেবে, তোমার সিদ্ধান্ত তত পোক্ত হবে। তুমি যত বেশি বিচার বিশ্লেষণের মাধ্যমে এগোবে, তোমার তাতে কি হবে, তোমার বিশ্লেষণের ক্ষমতা বাড়বে, বিচারকরণের ক্ষমতা বাড়বে, এবং তার দরুন কিন্তু তোমার সিদ্ধান্ত গ্রহণ আরো দৃঢ় হবে, তুমি সিদ্ধান্তহীনতায় ভুগবে না, এবং তুমি কিন্তু আরো বেশি ম্যাচিউর হতে পারবে। তো এই বিষয়টা হচ্ছে অবধারণ। আচ্ছা, এবার আমাকে জানাও যারা ক্লাসে আছো যে অবধারণের ধারণা কি আমি ক্লিয়ার করতে পেরেছি? যদি ক্লিয়ার না হয় বারবার বলবে, আমি বলে দেবো। হ্যাঁ ম্যাম। বলছি ম্যাম। আচ্ছা, হ্যাঁ বলো ম্যাম বলছি এখানে যে আপনি বললেন যেটা, যে আপনি তো সবকিছু পজিটিভ দিক দিয়েই বললেন ধারণাগুলো। মনে করুন আমি একটা সিদ্ধান্ত নিলাম, সেই সিদ্ধান্তটা নেওয়ার পরে আমার যে ফলটা পাওয়ার কথা সেটা হলো না, তাহলে সেটাও কি আমার ধারণার অন্তর্গত হবে? মানে সেটা থেকেও তো আমি একটা ধারণা পাচ্ছি নাকি, না পরবর্তীকালে ওই জিনিসটা আমি ঠিক করতে পারবো? অবশ্যই বলছি, খুব ভালো একটা কোশ্চেন করেছো, আমি বলছি শোনো। হ্যাঁ, আচ্ছা, সৌরভ একটা খুব ভালো কোয়েশ্চেন করেছে যে আমরা পজিটিভলি কথা বললাম এতক্ষণ, যে ধারণা গঠন আমি করছি, সিদ্ধান্ত নিচ্ছি, এবং সিদ্ধান্ত নেওয়ার পর আমি দেখলাম আশানুরূপ ফল আমি পেলাম না, সেক্ষেত্রেও কি সেটা আমার ধারণার অন্তর্ভুক্ত হবে? অবশ্যই হবে। আমি সৌরভ তোমাকে এখন তোমার জীবনের বাস্তব সময়ের কথা দিয়ে যদি বিবেচনা করি, যদি তোমাকে আমি সেরকম একটা এক্সাম্পল দিই, আমি একদম তোমার পরীক্ষা নিয়ে এক্সাম্পল দেবো। আমরা প্রত্যেকে প্রিপারেশন নিচ্ছি, দেখো কেউ, আমি একদম এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা ভীষণভাবে গ্রহণযোগ্য সেরকম একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝবে। তোমার এই মুহূর্তে যেটা
প্রয়োজন যে একটা চাকরি জীবনে প্রতিষ্ঠা পাওয়া, এবং তুমি সেই জন্য আমরা প্রত্যেকেই সেই জন্য কেউ প্রাইমারি প্রিপারেশন নেব, কেউ আপার প্রাইমারি, কেউ এসএলএসটি প্রিপারেশন নিচ্ছি। এবং এই প্রাইমারি বলো, আপার প্রাইমারি বলো বা এসএলএসটি যাই বলো না কেন, প্রিপারেশন নেওয়ার দরুন বা যখন আমি অগ্রসর হয়েছি প্রিপারেশন নিতে, আমি বিচার বিশ্লেষণ করে ধারণা গঠন করেই অগ্রসর হয়েছি যে না আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি বিএড করেছি, আমি ডিএলএড করেছি, আমার শিক্ষক হতে হবে, এটা আমার জীবনের স্বপ্ন এবং এটাই আমার সিদ্ধান্ত যে জীবনে আমার এই কাজটাই করতে হবে, আমার জীবনের ক্ষেত্রে এটাই আমার সিদ্ধান্ত নিয়েছি। ঠিক আছে, আমার কিন্তু সিদ্ধান্ত গঠন হয়ে গেছে যে আমাকে টিচার হতে হবে, সেটা প্রাইমারি হোক, আপার প্রাইমারি হোক বা এসএলএসটি হোক, আমার টিচার হতে হবে, এটা আমার সিদ্ধান্ত। এবং আমি বিচার বিশ্লেষণ করে সিলেবাস ঘেটে যে না আমি পারবো, এই সিদ্ধান্তটা নিলাম। নেওয়ার পর কালকে যদি তুমি 2 বার 3 বার 4 বার পরীক্ষায় বসার পরও কোনোভাবেই সফল হতে পারছো না, বিষয়টা তো নেগেটিভ হলো, তোমার ফলাফলটা নেগেটিভ। তুমি সিদ্ধান্ত নিয়েছিলে আমাকে টিচারই হতে হবে, বাট কোনো কারণে কিন্তু তুমি কোনোভাবেই সফলতা পেলে না 2 বার 3 বার 4 বার এক্সাম দেওয়ার পর, এবং একটা সময় তুমি হাল ছেড়ে দিলে যে না আমার দ্বারা আর সম্ভব নয়, আমার বয়স চলে যাচ্ছে, আমার পরিবারের পাশে দাঁড়াতে হবে, আর সম্ভব নয়, পরীক্ষা হয় না ঠিকঠাক, তো আমি এবার অন্য রাস্তা দেখবো। এটা তো নেগেটিভ, ফলাফলটা তো নেগেটিভ হলো। তুমি মাঝপথে হাল কিন্তু ছেড়ে দিলে যে না আমি আর পরীক্ষা দেব না, আমি এই পথটা ছেড়ে দেবো, আমি অন্য কিছু ভাবে জীবন ধারণ করার রাস্তা খুঁজবো। তাহলে এখানে তুমি কি বলবে যে ধারণা কি গঠন হয়নি? অবশ্যই হয়েছে। কি ধারণা হলো? ধারণাটা এটাই হলো যে তোমার এই চাকরিটা সম্পর্কে একটা নেগেটিভিটি তোমার মধ্যে তৈরি হলো, সেটাও একটা ধারণা। দেখো ধারণা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, সেটা ফলাফলের উপর ডিপেন্ড করে। তোমার যদি পজিটিভ ফল আসা বা পজিটিভ ফল যদি আসে তোমার কাছে ধারণাগত সিদ্ধান্ত গ্রহণের পর, যদি তুমি পজিটিভ ফল পাও, সেক্ষেত্রে তোমার ধারণা, তুমি মনে করবে আমার ধারণাটা ঠিক ছিল, আমি সঠিক ছিলাম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। আর যদি তুমি নেগেটিভ ফল পাও, সেক্ষেত্রে কি তোমার ধারণা গঠন হয়নি? হয়েছে। কি ধরনের ধারণা, নেগেটিভ কনসেপ্ট তৈরি হয়েছে তোমার মধ্যে যে না এই পরীক্ষাটা, এই ব্যবস্থাটা ভালো নয় বা এই আমার জন্য উপযুক্ত নয়, আমি আর পারবো না, তো আমি সেখান থেকে কুইট করলাম। বোঝাতে পারলাম? ধারণা পজিটিভলি নেগেটিভলি দুভাবেই আসতে পারে। সিদ্ধান্ত গ্রহণের উপর ডিপেন্ড, ফলাফলের উপর ডিপেন্ড করছে তোমার ধারণাটা কিরকম। পজিটিভ সিদ্ধান্ত পেলে তুমি তোমার ধারণা নিয়ে স্যাটিসফাইড থাকবে যে না আমি সিদ্ধান্ত ঠিক নিয়েছিলাম। যদি তুমি নেগেটিভ ফল পাও, তোমার মধ্যে ধারণা কিন্তু গঠিত হয়েছে, কিন্তু সেক্ষেত্রে নেগেটিভ যে না এই বিষয়টা আমার জন্য নয়, আমার ঘেন্না ধরে গেছে এই বিষয়টা। তো বোঝাতে পেরেছি আশা করি। তো ধারণা গঠন কিন্তু দুটো ক্ষেত্রেই হচ্ছে, মনে রাখতে হবে। ঠিক আছে, এইবার দেখো ধারণা গঠন বা এই যে অবধারণ, এর বেশ কিছু প্রকার ভেদ আছে। এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে। দেখো তোমাকে কেউ জিজ্ঞেস করবে না পরীক্ষায় যে ধারণা কি বা ধারণা গঠন কি, কি কাজে লাগছে, এটা তোমায় জিজ্ঞেস করবে না। তোমাকে যেটা জিজ্ঞেস করবে পরীক্ষায়, আমাকে বুঝতে হবে একটা টপিকের কোন জায়গাটায় আমায় ফোকাস করতে হবে। আমার পরীক্ষায় যখন কোশ্চেন দেবে তখন দিতে পারে এই অবধারণের যে প্রকার ভেদ, কত ধরনের ধারণা হয় আমাদের মধ্যে তৈরি। আমি তোমাদের বলছিলাম না শুরুতে যে আমরা রাস্তাঘাটে চলছি ফিরছি, সমাজে মিশছি, বাড়িতে থাকছি, সব জায়গা থেকে ধারণা তৈরি হচ্ছে। তো এই যে ধারণা আমরা সব জায়গা থেকে তৈরি করছি বা সিদ্ধান্তে আসছি, এটা কত ভাবে হয়। তো এই আমাদের দৈনন্দিন জীবনকে বিবেচনা করলে আমরা দেখতে পাবো ধারণা গঠনের কিন্তু অনেক রকম প্রকারভেদ আছে। পাতি বাংলায় বললে তুমি অনেক রকম ভাবে ধারণা গঠন বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারো। সবার প্রথম যে ভাগটার কথা আমরা বলবো সেটা হচ্ছে প্রাক বৈজ্ঞানিক অবধারণ। খুব ভালো করে করতে হবে এই ভাগটা, প্রাক বৈজ্ঞানিক অবধারণ। এই পোর্শনটা খুব ভালো করে করতে হবে। কি বলছে? শিশুর নিজস্ব অভিজ্ঞতা ও দৈনন্দিন পর্যবেক্ষণ থেকে গঠিত অবধারণ। আমি তোমাদের বারবার বলছিলাম আমরা রোজকার জীবনে নানা রকম অভিজ্ঞতা দেখি, শুনি, ফেস করি, সমস্যা সমাধান করি। তো তোমার নিজস্ব অভিজ্ঞতা বা দৈনন্দিন পর্যবেক্ষণ থেকে যেগুলো গঠিত হচ্ছে তোমার ব্রেনে, সেটাকে আমরা বলছি প্রি সায়েন্টিফিক কনসেপ্ট। এখানে কিন্তু প্রত্যেকটার ইংলিশ টার্ম উল্লেখ করা আছে। বাংলার পাশাপাশি আমায় ইংলিশ জানতে হবে। সেটার কারণ কি, পরীক্ষায় কোশ্চেন দিল, তুমি হয়তো বাংলা টার্মটা বুঝতে পারছো না, সার্চ করে চলে যাবে ইংলিশ টার্মটার দিকে, ইংলিশটা যদি দেওয়া থাকে সাথে, তো ইংলিশ টার্মটা দেখে আমরা ইজিলি বুঝে নিতে পারবো। ঠিক আছে, তো শিশুর দৈনন্দিন অভিজ্ঞতা বা দৈনন্দিন পর্যবেক্ষণ থেকে যে বেসিক অবধারণ বা ধারণাটা গঠিত হয় সেটাকে আমরা বলছি প্রি সায়েন্টিফিক কনসেপ্ট।
এই যে ধারণাগুলো গঠিত হয় এগুলো কিন্তু সাধারণত অস্পষ্ট ও অসম্পূর্ণ থাকে। মানে দেখো, আমরা দৈনন্দিন জীবনে নিজেকে দিয়ে বিচার করবো। তুমি দৈনন্দিন জীবনে তো অনেক কিছু দেখো, সবকিছুকে কিন্তু খুব সিরিয়াসলি নাও না বা সবকিছুকে মাথা ঘামাও না। অনেক কিছুকে আমরা কিন্তু অ্যাভয়েড করে চলে যাই, না দেখে চলে যাই, গুরুত্ব দিই না। তো যেহেতু এক্ষেত্রে আমরা বলছি আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা বা পর্যবেক্ষণ থেকে আমরা এই ধারণাটা গঠন করি, তো যেহেতু আমরা সব ক্ষেত্রে এত গুরুত্ব দিই না দৈনন্দিন জীবনে যা কিছু দেখছি ঘটছে, সেই কারণে এই ধারণাটা কিন্তু একটু অস্পষ্ট অসম্পূর্ণ হয়। খুব বেশি আমরা ভাবি না এই বিষয়টা নিয়ে। যেমন ধরো, সূর্য উঠলে দিন হয়, সে তো রোজই হয়। জ্ঞান হওয়া থেকে দেখছি বৃষ্টি মানে ভিজে যাওয়া, বৃষ্টি হলে ভিজবে, জল পড়লে, এটা তো খুব স্বাভাবিক। এগুলো নিয়ে আমরা এত ভাবি না, দৈনন্দিন জীবনে এত কিছু দেখি, আমরা এগুলো নিয়ে এত মাথা ঘামাই না। সুতরাং এই ধারণাগুলো আমাদের কাছে অস্পষ্ট এবং অসম্পূর্ণ। এখন বৃষ্টি মানে ভিজে যায় বা জল পড়লে ভিজে যাবে কোনো একটা জায়গায়, এবার কি আমি তার পেছনে সাইন্টিফিক ব্যাখ্যা খুঁজতে যাব? জল কেন ভেজায়, কারণটা কি, আমরা খুঁজতে যাই না। সূর্য উঠলে দিন হয়, এটা আমরা ছোট থেকে হয়তো দেখে আসছি, কেন তো পরবর্তীকালে হয়তো আমরা পড়াশোনা করার দরুন জানি কেন সূর্য উঠলে দিন আমরা দেখতে পাই। তার অবধি কিন্তু আমরা এত ভাবি না যে কেন আমি ছোট থেকে দেখলাম সূর্য উঠলে দিন হচ্ছে। তো এই দৈনন্দিন বিষয়গুলো নিয়ে আমরা এত ভাবি না। অনেক কিছু দেখি চোখের সামনে, এগুলো কিন্তু আমরা জাস্ট মেনে নিয়েছি জ্ঞান হওয়ার পর যে হ্যাঁ এটা হয়। এই ধারণাটা আমার এমনিই গঠিত হয়ে গেছে, আমি এত কিছু ভেবে গঠন করি। তো এই যে বিষয়টা, এটাকে আমরা বলছি প্রি সায়েন্টিফিক কনসেপ্ট, ঠিক আছে, প্রাক বৈজ্ঞানিক অবধারণ। দ্বিতীয় হচ্ছে বৈজ্ঞানিক অবধারণ, সায়েন্টিফিক কনসেপ্ট। যখন এই বৈজ্ঞানিক কথাটা আমি প্রয়োগ করছি, তার মানে এখানে বিজ্ঞান মানেই সেখানে যুক্তি তর্ক থাকবে, বিবেচনা বিচার বিশ্লেষণ থাকবে। বিজ্ঞান তো যে কিছুকে মেনে নেয় না, বিজ্ঞান মানেই সেখানে বিচার বিশ্লেষণ থাকবে। তো বৈজ্ঞানিক অবধারণ মানে আমাকে এটাই মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবে দেখো, এগুলো প্রাক বৈজ্ঞানিক প্রি সায়েন্টিফিক মানে মনে রাখবে যেটা আমরা দৈনন্দিন পর্যবেক্ষণ থেকে লাভ করি। যদি আমরা সবকিছুই দৈনন্দিন পর্যবেক্ষণ থেকে লাভ করি, তবে যে ধারণা নিয়ে আমরা আলোকপাত করি না, যেগুলোকে আমরা গুরুত্ব দিই না, দৈনন্দিন জীবনে যে ধারণাগুলোকে আমরা গুরুত্ব দিই না, সেগুলো হচ্ছে প্রাক বৈজ্ঞানিক। তারপরে আসছে বৈজ্ঞানিক। বৈজ্ঞানিক মানেই আমাদের মনে রাখতে হবে যে এখানে যুক্তি বুদ্ধি বিবেচনা কিন্তু থাকবে। সুতরাং বৈজ্ঞানিক অবধারণ আমরা যখনই করব, মনে রাখবো, আমাকে যদি কোনো এক্সাম্পল দিয়ে প্রশ্ন করে যে এটা কোন ধরনের অবধারণ, আমাকে কিন্তু সেখানে বিচার করতে হবে যে এখানে কি কোনো যুক্তি বুদ্ধির জায়গা আছে, শিক্ষার জায়গা আছে। এই যে সূর্য উঠলে দিন হয়, এটা যদি আমি যুক্তি দিয়ে এখন বিচার করতে যাই, কেন এটা বলছে সূর্য উঠলে দিন কেন হচ্ছে, সেক্ষেত্রে এটা বৈজ্ঞানিক অবধারণ হয়ে যাবে। কিন্তু যদি তোমার যুক্তি দ্বারা উল্লেখ থাকে, যদি এটা প্রশ্ন, অবশ্যই এরকম কনফিউশন তৈরি হবে না, তোমার প্রশ্নে উল্লেখ করে দেবে যে যুক্তির একটা জায়গা সেখানে থাকবে। যেমন আমরা ধরো কোনো নিয়ম, কেন নিয়মটা প্রচলিত, কোনো সংজ্ঞা, কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তিতে যখন আমরা কোনো ধারণা গঠন করি, সেটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক অবধারণ, ঠিক আছে। যখন কোনো নিয়ম, সংজ্ঞা বা বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তিতে আমরা কোনো ধারণা আমাদের মধ্যে গঠন করি। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, আমরা যখন আমাদের যখন প্রত্যেকের আধার কার্ড হয়েছিল, ঠিক আছে, দেখবে আধার কার্ড করার সময় বা পরবর্তীকালে রেশন কার্ডেও আমাদের আঙুলের ছাপ নিচ্ছে, চোখের রেটিনা স্ক্যান করছে, ঠিক আছে, এগুলো করছে নিয়ম মেনে আমরাও করিয়েছি, নিয়মটাকে মেনে নিয়েছি, এবং তার কারণ হিসেবে কিন্তু আমরা একটা ব্যাখ্যা জেনেছি যে এগুলো করা হচ্ছে কারণ তোমার আইডেন্টিটি, এটা অন্য কেউ তোমার মতো করতে পারবে না। যদিও সেটা পরবর্তীকালে অন্যরকম হয়ে গেছে, বাট এটা তোমার আইডেন্টিটি, তোমার রেটিনা, তোমার থাম ইমপ্রেশন, এগুলো তোমার নিজস্ব। তো এইগুলো আমরা সব জায়গায় দেখি যে বায়োমেট্রিক হয় অনেক জায়গায়। এটা নিয়ম, কেন নিয়ম করা আছে পেছনে একটা ব্যাখ্যা তোমায় দেবে যৌক্তিক, যে ওটা সম্পূর্ণ তোমার নিজে। তো আমরা সেটাকে মেনে নিই, আচ্ছা এই কারণে হচ্ছে। কোন সংজ্ঞা, কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা, এই ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রগুলো হচ্ছে বৈজ্ঞানিক অবধারণ। যেমন এখানে একটা উদাহরণ আমি রেখেছি, দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই উদাহরণ আছে। জল হচ্ছে একটা যৌগিক পদার্থ, আমরা জানি। যৌগিক কেন বলছি, জল গঠিত হয় কি দিয়ে সেটা তোমরা প্রত্যেকে জানো, আর বলছি না এগুলো এত ডিটেলসে। বাষ্পীভবন হচ্ছে এক ধরনের রূপান্তর, ঠিক আছে, বাষ্পীভবন হয়। জল তো আছে, জল আমরা জানি কি তরল পদার্থ, যৌগিক পদার্থ, সবাই মেনে নিলাম। কিন্তু জল থেকে বাষ্পীভবন হওয়া সম্ভব, এটা আমরা মানছি কিসের ভিত্তিতে, লজিক্যালি ভাবছি।
লজিক্যালি বুঝছি, বৈজ্ঞানিক ভাবে বাষ্পীভবনের প্রসেস আমরা জেনেছি, তাই আমরা মানছি যে বাষ্পীভবন হওয়া পসিবল, রূপান্তর, জলের থেকে রূপান্তর হওয়া পসিবল, শুধু বাষ্পীভবন নয়, জল থেকে বরফ হওয়া পসিবল, রিভার্সিবিলিটি, জল থেকে বরফ, আবার বরফ থেকে জল হওয়া পসিবল। এগুলো আমরা মানছি কেন? এগুলো আমাদের বৈজ্ঞানিক কারণ আমরা জানি, তাই জন্য আমরা মানছি। এই ক্ষেত্রে যে ধারণাটা তোমার গঠিত হচ্ছে সেটা কিন্তু তোমার বৈজ্ঞানিক ধারণা। এরপর আসছে জ্ঞানাত্মক অবধারণ, কগনিটিভ কগনিশন যাকে আমরা বলি, জ্ঞান কগনিশন বলে থাকি আমরা সিডিপির ভাষায় বা সাইকোলজিতে। তো সেখান থেকে জ্ঞান থেকে যে ধারণা গঠন হয় সেটা হচ্ছে কগনিটিভ কনসেপ্ট। এক্ষেত্রেও দেখো কতটা গুলিয়ে যাবে, দেখো বিষয়গুলো বারবার বলছি, যুক্তিবোধ বিশ্লেষণ কিন্তু এক্ষেত্রেও আছে, বিশ্লেষণ আছে। এখানে যেমন আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা বলেছিলাম, নিয়ম সংখ্যা বলতে, এই টার্মগুলো না মনে রাখবে, আমি একদম যেটুকু উল্লেখ করে দিয়েছি সেটুকু মনে রাখতেই হবে। নিয়ম সংজ্ঞা বৈজ্ঞানিক ব্যাখ্যা, এটা হচ্ছে বৈজ্ঞানিক অবধারণ। তার সাথে জ্ঞানাত্মক অবধারণে কিন্তু আমি যুক্তি বিশ্লেষণ শ্রেণীবিন্যাস এই তিনটিকে উল্লেখ করেছি। তো আমাকে এই টার্মগুলো মনে রেখে কিন্তু পড়তে হবে, আদারওয়াইজ আমার পরীক্ষার খাতায় গন্ডগোল হয়ে যাবে। এটা বৈজ্ঞানিক না জ্ঞানাত্মক? এখানে তো বিচার বিশ্লেষণ আছে না, এখানে কিন্তু যুক্তি বিশ্লেষণ আর শ্রেণীকরণ, শ্রেণীকরণ করতে পারছো, বিশ্লেষণ করতে পারছো, যুক্তি দিয়ে বুঝতে পারছো। তো এই সব অবধারণ চিন্তা বিচার ক্ষমতার বিচারে বিকাশে সহায়তা করে। অবশ্যই তুমি যখন বিশ্লেষণ করছো কোনো বিষয়কে, যখন কোনো বিশ্লেষণ করছো, শ্রেণীকরণ করছো, যুক্তি দিচ্ছ, তার এগেনস্টে তোমার সেটা চিন্তা বিচার ক্ষমতাকে আরো শান দেবে, উন্নত করবে। যেমন আমরা যখন কোনো কিছু রং দেখি, রংকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, এটা লাল রং, এটা নীল রং, শ্রেণীকরণ করতে পারি। কোনো কিছুর আকার দেখি, শ্রেণীকরণ করতে পারি। সংখ্যা, সংখ্যা কিন্তু যুক্তি ক্ষমতার মধ্যে আসে। সময়, ঠিক আছে, এই যে সময়, ধরো শুধু সময় বলবো না, ডিস্টেন্সও হয় অনেক ক্ষেত্রে, আমরা বিশ্লেষণ করতে পারি যে কতটা ডিস্টেন্স আছে, কতটা দূরত্ব আছে। সময়, কতক্ষণ সময়, এটা আমরা যুক্তি দ্বারা বিচার করতে পারি। আকার, কোনো কিছুর আকার অনুযায়ী তাকে শ্রেণীকরণ করতে পারি। বা তিনটে কোণা থাকলে সেটা হচ্ছে ত্রিভুজ, চারটে কোণা থাকলে চতুর্ভুজ, যুক্তি দিয়ে বিচার করতে পারো, বিশ্লেষণ করতে পারছো। এটা হচ্ছে তোমার জ্ঞানাত্মক অবধারণ বা কগনিটিভ কনসেপ্ট। এরপরে আসছে সামাজিক অবধারণ, এগুলো কিন্তু একদম ইজি, বাট ভুলিয়ে যাবে, বারবার পড়তে হবে। সামাজিক অবধারণ আমরা কাকে বলছি? সমাজে বসবাসকালে আমরা যখন পারস্পরিক সম্পর্ক তৈরি করি বা সামাজিক সম্পর্ক, সোশ্যাল মানে আমার মনে রাখতে হবে তোমাকে সামাজিক হওয়ার জন্য যে ধারণাগুলো তোমার মধ্যে থাকা দরকার। যেমন একজন সামাজিক মানুষ তো সামাজিক জীব, শ্রেণীবদ্ধ জীব বলতে পারো, মানুষ একা একা বাঁচতে পারে না, এবং অবশ্যই সাথে সামাজিক জীব মানুষ। তো আমি জানি আমাকে সমাজে বাঁচতে গেলে সমাজের আদব কায়দা নিয়ম কানুন মানতে হবে। দ্বিতীয় কথা, আমি কখনোই এরকম মেন্টালিটি রাখবো না যে প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, আশেপাশের লোকজনের সাথে মারামারি চুলোচুলি করবো না। আমরা সবাই চাই কি শান্তভাবে, শান্তিপ্রিয় ভাবে মিলেমিশে সবাই বসবাস করব, একে অপরকে সহযোগিতা করব, একসাথে মিলেমিশে বসবাস করব। এটাই তো মানুষের মধ্যে সাধারণ একটা ধারণা হয় সমাজে বসবাসের জন্য, যে নিজেদের পারস্পরিক সম্পর্ক ভালো থাকবে। তো এক্ষেত্রে আমরা কি পরিবার, বন্ধু, নিয়ম, অধিকার, দায়িত্ব, এই যে বিষয়গুলো, এগুলো আমার সামাজিক অবধারণ। আমরা কথায় কথায় বলে থাকি অনেক সময়, মানুষ এত বড় হয়ে গেলাম আজও মানুষ চিনতে পারলাম না, আমি এত ঠকেছি মানুষের থেকে, আমি আর জীবন, তাও আমার শিক্ষা হয়নি, আমি জীবনে মানুষ চিনতে পারলাম না। খুব বাস্তব একটা উদাহরণ। আমরা অনেকে বলি যে আমি আর জীবনে মানুষ চিনতে শিখলাম না এত ঠকেও। এটা কিন্তু তোমার সামাজিক অবধারণ, কারণ সামাজিক সম্পর্ক রক্ষা করতে করতে তোমার এই ধারণাটা এসছে যে মানুষ এরকমও হতে পারে, এত খারাপও হতে পারে। এই অবধারণটা তোমার তৈরি হয়েছে সমাজে থাকতে থাকতে। তো এই কারণে এটা কিন্তু যে তুমি মানুষ চিনতে পারছো না বা পারলে না, তোমার যে একটা ধারণা আছে আমি একদম মানুষ চিনতে পারি না, এটা কিন্তু তোমার সামাজিক অবধারণ। নৈতিক অবধারণ কোনটা? নৈতিকতা মানে জানো নীতিবোধ, ন্যায় অন্যায়, উচিত অনুচিতের যে বোধ আমাদের মধ্যে, সেটা হচ্ছে আমাদের নৈতিকতার দিক। মোরাল কনসেপ্ট, মোরালিটি, এটা বলার কিছু নেই, আমাদের ভালো মন্দ, ন্যায় অন্যায়, দায়িত্ব, কর্তব্যবোধ, এইগুলো হচ্ছে আমাদের মোরালিটি। যেমন আমরা ছোট থেকে জানি, আমাদের শিখিয়েছে মিথ্যে কথা বলবে না, সত্য বলতে হবে, চুরি করা খারাপ কাজ, কারোর ক্ষতি করা খারাপ কাজ, হিংসা করো না, এই যে কথাগুলো, সদর্থক কথাগুলো যেগুলো আমরা ছোট থেকে শিখে এসেছি, যেগুলো আমাদের নীতিবোধের বিকাশের জন্য বলা হয়েছে, বা এই যে ভালো মন্দ বিচারকরণের ক্ষমতা, আমি সৎ পথে থাকবো, এই বিষয়গুলো হচ্ছে তোমার নৈতিক অবধারণ, যে কোন কাজটা খারাপ আর কোন কাজটা ভালো। এই যে তুমি ধারণাটা তোমার মধ্যে আছে, এটা করবো না, এটা খারাপ কাজ,
এই পথে হাঁটবো না, এটা খারাপ, এই ধারণাটা কিন্তু তোমার নৈতিক অবধারণের অন্তর্ভুক্ত। একদম লাস্ট ধর্মীয় অবধারণ কাকে বলছি? ধর্মীয় বিশ্বাস, আচার, আচরণ, নিয়ম। আমরা জানি যে প্রত্যেক ধর্মে আলাদা আলাদা কিছু রীতিনীতি বিশ্বাস প্রচলিত আছে, এবং সেই ধর্মের মানুষ শুধু সেই ধর্মের না, আমরা এটাই বলে থাকি ভারতবর্ষে যে আমরা একে অপরের ধর্মের প্রতি কি করব? শ্রদ্ধাশীল হব। তো এই যে ধর্মীয় বিশ্বাস, এক একটা ধর্মে এক এক রকম বিশ্বাস প্রচলিত আছে, আচরণ আছে, নিয়ম আছে। তো এই সম্পর্কিত যে ধারণা তোমার, সেটা হচ্ছে তোমার ধর্মীয় অবধারণ। একটা কথা মনে রাখবে এখানে, ধর্মীয় এখানে অনেকে আমার প্রশ্ন করতে পারো, ম্যাম ধর্মীয় অবধারণ কি শুধু নিজের ধর্মের প্রতি আসবে? আমার কি অন্যের ধর্মের প্রতিও ধর্মীয় অবধারণ আসতে পারে? অবশ্যই আসতে পারে। আমরা প্রত্যেকে একে অপরের ধর্মকে যদি ভালোবাসি, বা ভালোবাসো চাহে অপছন্দ করো, ঠিক আছে, এটা হচ্ছে মোদ্দা কথা। তুমি তোমার ধর্মকে তো অবশ্যই ভালোবাসো, কিন্তু তুমি যদি এখন অন্য ধর্মকে ভালো নাও বাসো, বাট স্টিল তোমার সেই ধর্মের প্রতি একটা অবধারণ আছে, সেটা ভালো হোক খারাপ, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে, ধর্মীয় অবধারণ যে শুধু নিজের ধর্মের প্রতি থাকবে তা নয়। আমি আমার ধর্মকে অবশ্যই ভালোবাসি, কিন্তু তাই বলে আমার অন্য ধর্মের প্রতি ধারণা নেই, কোনো অবধারণ নেই, এটা কিন্তু ভুল। আমি অন্য ধর্মকে যতটুকু জানি, হয়তো আমি অনেক জানবো না, কিন্তু আমি যতটুকু জানি তার বেসিসে কিন্তু আমার সেই ধর্মটার প্রতি একটা ভালো খারাপ কিছু মেন্টালিটি থাকেই সমাজে। আমি বলবো না ভারতবর্ষে আমরা যে বলি প্রত্যেক ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব, প্রত্যেক ধর্মীয় আচার আচরণকে মান্যতা দেবো, আমরা সবাই কিন্তু সেটা করি না, সকলের মানসিকতা কিন্তু সেরকম নয়। তো আমরা অনেক সময় নিজের ধর্মকে বাদ দিয়ে অন্য ধর্মের প্রতি একটা নেগেটিভ মানসিকতা দেখাই, সেটাও কিন্তু তোমার অবধারণ। ধর্মীয় অবধারণের ক্ষেত্রে পজিটিভ হোক নেগেটিভ হোক, অবধারণ তোমার থাকবেই, ধারণা কিন্তু থাকবে, এটা মনে রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের ধারণা গঠন বা অবধারণ। এই অবধারণ কাকে কাকে বোঝাতে পারিনি এবার বলো? বোঝাতে তো পেরেছি আশা করি। না সরি, পারিনি বলবো না, নৈতিক আর সামাজিক এই দুটোতেই, আর যদি বুঝে থাকো সেটাও যা। ম্যাম এখানে নৈতিক আর সামাজিক দুটোতেই হচ্ছে দায়িত্ব, কর্তব্যবোধ দুটোতেই আছে। এটা দুটোকে আমি ঠিক মানে ইয়ে করতে পারছি না। মানে দেখুন এখানে দায়িত্ব নৈতিকের মধ্যেও আছে আর সামাজিকের মধ্যেও দায়িত্ব আছে। আচ্ছা, এটা একটা ভালো কোয়েশ্চেন, বলে দিচ্ছি। আচ্ছা দেখো, নৈতিক অবধারণেও আমরা দায়িত্ব পাচ্ছি, সামাজিকেও কিন্তু দায়িত্ব কর্তব্য আসতেই পারে, সামাজিকের মধ্যেও দায়িত্ব কর্তব্য আসতেই পারে। আচ্ছা, সামাজিক অবধারণে সমাজে বসবাস, পারস্পরিক সম্পর্ক, এই যে বিষয়টা, তুমি যখন একটা সমাজে বাস করছো, এখানে ডিফারেন্সিয়েট করতে হবে। নৈতিক অবধারণ অবশ্যই কিন্তু সামাজিক অবধারণের মধ্যে নৈতিকতা আসে, এটা বুঝবে সৌরভ। তুমি যখন সমাজে বাস করছো, তোমাকে কিন্তু নৈতিকতা সেখানে মেনটেন করতে হবে। কিছু মূল্যবোধ, ন্যায় অন্যায় বিচারকরণ ক্ষমতা, ঠিক ভুল বিচারকরণ ক্ষমতা, এটা মেনটেন করেই সমাজে থাকতে হবে। এবং এইগুলোই কিন্তু সমাজের প্রতি আমার দায়িত্ব, যে সমাজকে কি বলবো, সমাজকে সমৃদ্ধশালী কিভাবে করতে পারি। তো সমাজের প্রতি আমার একটা দায়িত্ব তো থাকে। ম্যাম বলছি এই নৈতিক মানে মনে করুন যেগুলো রয়েছে, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এগুলো নৈতিক অবধারণের মধ্যে পড়ছে। তো এইভাবে ডিফারেন্সিয়েট তাহলে করতেই পারি আমি। আচ্ছা ম্যাম আরেকটা যেটা আমার কোশ্চেন ছিল, যে কুসংস্কার যেগুলো রয়েছে, মনে করুন যে সমস্ত কুসংস্কার গুলো রয়েছে, সেগুলো কি কোন অবধারণের মধ্যে আসবে? আচ্ছা, এটাও খুব ভালো। এই যে বললে না কুসংস্কার, এই যে দেখো, ধর্মীয় অবধারণে জেনারেলি কুসংস্কার কিন্তু ধর্মভেদে হয়। তুমি যদি ভালো করে ভেবে দেখো, কুসংস্কার কিন্তু ধর্মভেদে হয়। এক এক ধর্মে এক এক রকম কুসংস্কার প্রচলিত আছে। সব ধর্মের মানুষ, যে হিন্দু সে একরকম কুসংস্কারে বিশ্বাসী, যে মুসলিম সে আরেক রকম কুসংস্কারে বিশ্বাসী হতে পারে, যে খ্রিস্টান সে আরেক রকম কুসংস্কারে বিশ্বাসী হতে পারে। এগুলো কিন্তু ধর্মীয় অবধারণের মধ্যে পড়ে, এবং কুসংস্কার মানা মানে সেটাকে আমি একটা নিয়ম হিসেবে মেনে নিই এবং সেটা ফলো করি, যে আমার এতে এইটা মানতে হয়, এটা নিয়ম, ঠিক আছে? তো এটা কিন্তু ধর্মীয় অবধারণের মধ্যে পড়বে। সায়েন্টিফিক হলো না কেন? প্রি সায়েন্টিফিক হলো না কেন? আচ্ছা, আসছি। নাসিমা একটু ওয়েট করো, একটু ওয়েট করবে নাসিমা, আমি সৌরভের কথাটা একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, প্রি সায়েন্টিফিকে হলো না কেন? প্রি সায়েন্টিফিকে আমরা কি বলেছিলাম, যে আমরা যেগুলোকে গুরুত্ব দিই না। তাহলে তুমি কি বেসিসে বলছো বলো প্রি সায়েন্টিফিকে এটা হবে? যেমন মনে করুন বিড়াল হয়তো রাস্তা কেটে গেল, আমরা দাঁড়িয়ে গেলাম, এই ধরনের জিনিসটা, এটা তো আমরা কোনোদিনও খুঁজতে যাবো না যে কেন এটা কি কারণে হচ্ছে না হচ্ছে। তাহলে এটাও তো প্রি সায়েন্টিফিক হতে পারে। আচ্ছা দেখো,
প্রি সায়েন্টিফিকে আমরা বলেছি দৈনন্দিন অভিজ্ঞতা পর্যবেক্ষণ করে অস্পষ্ট অসম্পূর্ণভাবে যেগুলো নিয়ে আমরা ভাবি না। আমি কিন্তু বারবার মেনশন করেছি প্রি সায়েন্টিফিকে আমরা যেগুলো নিয়ে ভাবি না মেনে নিয়েছি, ঠিক আছে, মেনে নিয়েছি। এবার তুমি বলতে পারো ম্যাম এই যে বিড়ালে রাস্তা কাটলো এর পেছনে কি তুমি ভাবোনি? অবশ্যই ভাবো। তোমার যদি বিড়ালে রাস্তা কাটে তুমি ভাববে আমার ক্ষতি হবে, আমি যাব না, এই ভাবনাটা কিন্তু তোমার মধ্যে আসছে। বাট বৃষ্টি পড়ছে মানে রাস্তা ভিজলো কেন এটা আমি ভাবতে যাব না। বিড়াল রাস্তা কাটলে আমি ভাববো যে আমার ক্ষতি হতে পারে তাই আমি যাচ্ছি না। যে কোনো কুসংস্কার যখন তুমি মেনে নাও তার পেছনে তুমি কিন্তু একটা নেগেটিভিটি থট তোমার চলে যে আমি এটা করবো না তাহলে আমার এটা হতে পারে, চিন্তা করে কিন্তু আমরা কুসংস্কারে এগোই না, মানে কুসংস্কারকে মেনে নিই যে আমার ক্ষতি হতে পারে। সেই কারণে যেহেতু এখানে একটা ভাবনার বিষয় আছে তাই আমরা এটাকে প্রি সায়েন্টিফিক বলছি না। প্রি সায়েন্টিফিকের ক্ষেত্রে আমি প্রথম থেকে উল্লেখ করেছি যেগুলো নিয়ে আমরা ভাবি না, সহজ ভাষায় বলতে গেলে যে ধারণাগুলো গঠনের ক্ষেত্রে আমরা কোনো ভাবনা চিরন্তন সত্য যেগুলো বলতে পারে, চিরন্তন সত্য। হ্যাঁ একদম চিরন্তন সত্য, যার পেছনে কোনো ধারণার অবকাশ নেই। প্রাক বৈজ্ঞানিকের ক্ষেত্রে চিরন্তন সত্য। সূর্য উঠলে দিন হয়, আমি যে এক্সাম্পলটা দিয়েছি এখানে, বা দিনের পর রাত আসে, দেখো দিনের পর রাত আসে, সূর্য উঠলে দিন হয়, এগুলো চিরন্তন সত্য। মানে চিরন্তন সত্য গুলি মারি আমি যদি ভাবি ছোট থেকে আমি দেখে এসেছি, তার জন্য আমি কোনো কারণ খুঁজতে যাইনি, আমি মেনে নিয়েছি, আমি জ্ঞানত থেকে দেখে এসেছি এবং সেটা এর পেছনে আমার কোনো ভাবনা ছিল না। পরবর্তীকালে হয়তো পড়াশোনা করার দরুন আমি অনেক কিছু জানতে পেরেছি। এটাই হচ্ছে প্রাক বৈজ্ঞানিক, ঠিক আছে, যেটা নিয়ে আমি কোনো ভাবি না, মেনে নিয়েছি, কারণ আমি জ্ঞান হওয়ার পর থেকে দেখে এসেছি। বুঝতে পেরেছ? আর কুসংস্কার বা নিয়ম এগুলো কিন্তু আমরা ভাবনা চিন্তা করেই ফলো করি যে আমার ক্ষতি হতে পারে তো আমার মানতে হবে। আচ্ছা নাসিমা কি কোশ্চেন করছিল বলো? হ্যাঁ ম্যাম, বলছিলাম যে একটা ছিল বৈজ্ঞানিক অবধারণ আর জ্ঞানাত্মক অবধারণ, এই দুটোর মধ্যে যুক্তি থাকছে তো? হ্যাঁ যুক্তি আছে তো, ঠিক যেমন আমরা বললাম না সামাজিক অবধারণ, এই যে দেখো যেমন সামাজিক অবধারণ আর নৈতিক অবধারণ এই দুটোর মধ্যে যেমন আমাদের দায়িত্ববোধ আসছে, সেরকম জ্ঞানাত্মক অবধারণ, তুমি জ্ঞানাত্মক বললে আর বৈজ্ঞানিক বললে যুক্তি তো অবশ্যই থাকবে। জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমরা কিন্তু যুক্তি দিই। আমি এই জায়গাটা একটু বুঝিয়ে দেবো, যখন আমরা লার্নিং করবো এটা আরো ভালো বুঝতে পারবো। যে কোনো বিষয় বৈজ্ঞানিক বিষয়বস্তুকে আমরা যুক্তি দ্বারা বিচার করি, এটা আমরা সবাই জানি। আমরা যখন জ্ঞান গঠন করি বা জ্ঞান লাভ করি সেক্ষেত্রেও কিন্তু আমরা যুক্তি দ্বারা বিচার করি। যদি বলো কি করে ম্যাম করি, তুমি জ্ঞান কিভাবে গঠন করো আমাকে একটু এই জায়গাটা তাহলে বলতে হবে। জ্ঞান গঠিত হয় কিভাবে? খুব সাধারণ ভাবে যদি আমি বলি, আমি যা কিছু চোখের সামনে দেখি শুনি, বা ঠিক যেমন ধারণা গঠন হয়, ধারণার পরেই তো জ্ঞান আসে। তো জ্ঞান গঠনের ক্ষেত্রে আমরা কি করি, যা কিছু ধরি, দেখি, শুনি, অভিজ্ঞতা লাভ করি, তার বেসিসে কিন্তু আমরা কিছু সিলেকশন করি, আমি কতটা গ্রহণ করব, মনে রাখবো, ঠিক আছে। তুমি এই যে আমি এত কিছু বলছি, আমি আমার প্রত্যেক স্টুডেন্টকে এই এক্সাম্পলটা দিই, আমি পড়ানোর সময় এত কিছু বলে যাচ্ছি অনবরত, তুমি সবটা অবিকল মনে রাখতে পারবে না। হ্যাঁ স্কিমা অমৃতা, তুমি ততটাই মনে রাখবে তোমার যতটা মনে হচ্ছে তোমার প্রয়োজন, এবং কতটা তোমার প্রয়োজন এটা তুমি যুক্তি দ্বারা বিচার করছো যে ম্যাম এগুলো বলছে, এখান থেকে আমার মনে হয় এই জায়গাটা ইম্পর্টেন্ট, এটা আমার মনে রাখা উচিত। আমরা যখন বই থেকে পড়ি কতটা পড়বো নিজের যুক্তিতে বিচার করি, জ্ঞান গঠন করি তার ভিত্তিতে। আমরা আমাদের মাইন্ড ভীষণ সিলেক্টিভ, সাইকোলজি বলে মানুষের মন কিন্তু সিলেক্টিভ, আমরা ততটাই গ্রহণ করি যতটা আমি মনে করি আমার গ্রহণ করা প্রয়োজন, ঠিক আছে। এবং এই যে তুমি গ্রহণ করছো সেটা তুমি যুক্তি দ্বারা করছো। আমি বলেছি মানসিক প্রক্রিয়া যুক্তি বুদ্ধি দিয়ে কাজে লাগাতে হবে, মানসিক ক্ষেত্র কাজ করছে, এবং যখন আমরা জ্ঞান গঠন করছি সেক্ষেত্রে যুক্তি দ্বারা গ্রহণ করছি। সেই কারণে কিন্তু জ্ঞানাত্মক অবধারণের ক্ষেত্রে যে যেমন যুক্তি থাকছে, বৈজ্ঞানিক তো যুক্তি ছাড়া হয় না, যা জ্ঞান গঠন যুক্তি ছাড়া হবে না। বুঝতে পারলেন আসিমা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো দেখো এখানে হয়তো তোমাদের একটা সমস্যা লাগছে যে ম্যাম একই বিষয় দুটোর মধ্যে থাকছে, সেক্ষেত্রে কিভাবে উত্তর করব, এইটা আমি বলতাম পড়ানোর পর হয়ে গেল যখন। এটা মনে রাখবে, তোমার বৈজ্ঞানিক অবধারণ জ্ঞানাত্মক অবধারণ একসাথে কাজ করতে পারে। কারণ তুমি যদি কোনো বৈজ্ঞানিক বিষয় জ্ঞান লাভ করতে চাও বা জ্ঞান গঠন করতে চাও, সেক্ষেত্রে তো তোমার বৈজ্ঞানিক অবধারণ এবং জ্ঞানাত্মক অবধারণ দুটোই কাজ করছে নাকি? তুমি যদি সামাজিক অবধারণ, এই যে লাস্ট যে দুটো বললাম, তুমি যদি সামাজিক আর নৈতিক অবধারণ, সমাজ কিন্তু নীতিবোধ ছাড়া চলতে পারে না, তাহলে সামাজিক অবধারণের নীতিগত দিক অবশ্যই থাকবে, এইটা আমাদের বুঝতে হবে।
এতটা মানে আমাদের একদম চোখ কান বুঝে থাকলে হবে না, আমাকে বাস্তবের সাথে মেলাতে হবে বিষয়টাকে। যে আমি যেমন আমি যদি কোনো বৈজ্ঞানিক অনুসন্ধান করি সেক্ষেত্রে আমার যুক্তি দরকার, একই সাথে বৈজ্ঞানিক অনুসন্ধানের দরুন আমার মধ্যে জ্ঞান কিন্তু গঠন হচ্ছে। বৈজ্ঞানিক অনুসন্ধানটার দরুন যে বিষয়ে আমি অনুসন্ধান চালাচ্ছি তার জ্ঞানটা কিন্তু আমার গঠন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তো যুক্তি অবশ্যই দরকার। তো একই বিষয় দুটোতে থাকতেই পারে, এটা নিজেকে বুঝতে হবে, ঠিক আছে? তো আশা করি এবার দুজনেরই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যারা দুজন কোশ্চেন করলেন। আচ্ছা, এবার আমি চলে যাব আবেগ। আবেগের এখানে ক্ষেত্রে তো যাই। কাউন্সিল কিছু কিছু জায়গায় যে কোশ্চেনের অ্যান্সার গুলো নিয়ে নেয়, যেগুলো একদম সামনে সামনে থাকে, সেই সময় তো আমরা খুব প্রবলেমে পড়ে যাবে ম্যাডাম এই সব ক্ষেত্রে। মানে কাউন্সিল যে কোশ্চেনের অ্যান্সারটা নেবে সেটা হয়তো আমরা করিনি, তার অন্যটা করেছি, বা কিন্তু সেটাই হয়তো হতো। এগুলো হয়েছে না, এই জন্য কেস হয়েছে, সেই বলছি। হ্যাঁ, ওই দেখো আমি একটা কথা বলি, এডুকেশন এমন একটা সাবজেক্ট, এডুকেশন বলবো কেন, এখানে সিডিপি আমি বলবো, এটা এমন একটা সাবজেক্ট যেখানে প্রত্যেকবার কোশ্চেনের এগেইনস্টে কেস হবেই, প্রত্যেকবার কোশ্চেনের আনসারের দুটো তিনটে উত্তর হবেই, এটা একদম ধ্রুব সত্য। রিসেন্টলি ক্লাস 11-12 এর এসএলএসটি এক্সাম হচ্ছে, সেখানেও সেই কোশ্চেনেও কিন্তু এই বিষয়টা হচ্ছে। এডুকেশনের এটাই হচ্ছে একটা কি বলবো ব্যাকওয়ার্ডনেস, বা এটা একটা নেগেটিভ পয়েন্ট, যে এক্ষেত্রে কিন্তু এই কনফিউশন থাকেই, বা পর্ষদের ক্ষেত্রেও এটা ভুল হয়, একই ধরনের উত্তর হয়তো দুটো দিয়ে দিয়েছে। সেটা তুমি একা এই কথা ভাবলে হবে না, সেক্ষেত্রে প্রবলেমে তুমি একা পড়বে না, তোমার সাথে যারা পরীক্ষা দেবে প্রত্যেকে পড়বে। তো তোমাকে একটু তোমার কোশ্চেনটা জাজ করতে হবে যে দু ধরনের অবধারণই কি এখানে কাজ করছে। তোমার অপশন অবশ্যই সঠিক প্রশ্ন হলে সেভাবেই দেবে, আর যদি দেখো যে না হচ্ছে না, তাহলে একটাই রাস্তা, চ্যালেঞ্জ বা কেস, এটাই, আর কিছু রাস্তা নেই, এটা আমাদের কিছু করার নেই, ঠিক আছে? আমরা এইটুকু জেনে রাখবো, একসাথে এক ক্ষেত্রে দুটো অবধারণ কাজ করতেই পারে, এটা কোনো অস্বাভাবিক নয়, কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাবো ভেবে আমরা এটাকে তো অস্বীকার করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আবেগের ক্ষেত্রে। দেখো, আবেগ বিষয়টা প্রত্যেকের মধ্যে আছে আমরা জানি, এবং আমার মনে হয় অনুধাবনের থেকে। আচ্ছা সৌরভ, আমি কি বললাম বুঝতে পেরেছো সৌরভ? হ্যাঁ ম্যাম, ক্লিয়ার ম্যাম, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা হবেই। দেখো, কনফিউশন কি হবে, পর্ষদ কিভাবে অপশন দেবে সেসব ভেবে আমাদের লাভ নেই, আমাদের যতটুকু জানার আমরা জেনে রাখবো, বাকি তারপর হলে তুমি একা ফেস করবে না, সবাই করবে যারা যারা পরীক্ষা দেবে, ওটা দূরের কথা। আচ্ছা, আবেগে আসি। আবেগ আমাদের প্রত্যেকের মধ্যে আছে, ইমোশন, আমরা এটার সাথে একটু বেশি পরিচিত, কারণ আমাদের জীবনে প্রত্যেকেরই এমন একটা ফেজ যায় যে ফেজে এসে হয়তো আবেগটা একটু বেশি আমাদের মধ্যে কার্যকরী হয়। বয়সের সমস্যা, যেটা বয়স সন্ধিকাল জনিত যেটা সময়, আবেগটা আমরা একটু বেশি ফেস করি। বাকি আবেগ প্রত্যেকের মধ্যে আছে এটা আমরা জানি, তবে বয়স বলবো না যে কারোর মধ্যে কম কারোর মধ্যে বেশি। আমরা বলি না যে কেউ কেউ ভীষণ ইমোশনাল, কেউ কেউ হার্টলেস। এই আবেগ বিষয়টা কি? দেখো, আসলে আবেগ বলতে আমরা একটা অনুভূতিকে বুঝি, ঠিক আছে? এবার আবেগ বলতে কি শুধু অনুভূতি, যেটা আমরা ফিল করতে পারছি, অনুভব করতে পারছি, শুধুই কি সেটা? শুধু কিন্তু সেটা নয়। মনে রাখবে, আবেগও কিন্তু ধারণা গঠনের মতোই একটা মানসিক অবস্থা, এবং এটা আমাদের শারীরিক মানসিক পরিবর্তনের সাথে সম্পর্কিত। এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট আবেগের ক্ষেত্রে। আবেগ কিন্তু আমাদের একটা মানসিক অবস্থা। কেন মানসিক অবস্থা? তোমার ইমোশন কিন্তু তোমার শরীরের ব্যালেন্স, মানে তোমার শরীরকে ইমব্যালেন্স করে দিতে পারে। এই কথাটা শুনে অনেকের মনে হতে পারে, ম্যাম ইমব্যালেন্স করে দিতে পারে কি, মানে কি আমি মাথা ঘুরে পড়ে যাবো বা হাঁটতে চলতে পারবো না, টাল খাবো? না, তা কিন্তু নয়। আমাদের প্রত্যেকের শরীরে একটা ভারসাম্য থাকে। কিরম ভারসাম্য? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা আমাদের শরীরটা নিয়ন্ত্রিত হয়, এবং এই যে আমরা দৈনন্দিন জীবনে নানা রকম কাজ করছি, নিজেদের দৈনন্দিন কাজগুলো সম্পূর্ণ করছি, একটার পর কোন কাজ করতে হবে, একটার পর একটা আমি সঠিকভাবে করতে পারছি আমার পরপর কাজগুলো, এটাই হচ্ছে আমার ভারসাম্য। আবেগ কিন্তু এই ভারসাম্য নষ্ট করে দিতে পারে, অর্থাৎ আবেগ কিন্তু আমার শরীরে এবং আমার মানসিক ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে বা এফেক্ট ফেলতে পারে। দেখবে, আমরা যখন কোনো বিষয় নিয়ে ভীষণ চিন্তা করি, সেই চিন্তাটা ধরো আমার দুঃখের কারণ বা রাগের কারণ হতে পারে, কারোর উপর ভীষণ রাগ হচ্ছে, বা কোনো একটা বিষয় নিয়ে ভীষণ দুঃখ হচ্ছে, আমার কোনো কিছু ভালো লাগে না, কোনো কাজ করতে ভালো লাগে না, শরীরে একটা অস্বস্তি হচ্ছে,
শরীরে অস্বস্তি হচ্ছে, মন ভালো নেই, কোনো কাজে মন বসছে না। অর্থাৎ আবেগের তাড়নায় তুমি একদিকে যেমন শারীরিক দিক থেকে বিপর্যস্ত হচ্ছ, ঠিক তেমনি মানসিক দিক থেকে কিন্তু বিপর্যস্ত হচ্ছ। দুটোই কিন্তু এফেক্ট ফেলছে আবেগ। এবং এই যে তোমার শারীরিক মানসিক সব দিকে এফেক্ট ফেলছে কেন বলতো? ওই যে বললাম, আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা মস্তিষ্ক দ্বারা কিন্তু আমাদের শরীরটা ব্যালেন্স থাকে, সব কাজের মধ্যে আমরা একটা ব্যালেন্স রক্ষা করে চলি। তো সেটা যখনই নষ্ট হচ্ছে, চিন্তা করছি, দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, রাগ হচ্ছে, বা আনন্দও যদি আমি বলি, আনন্দে আমি কি করব দিশা পাচ্ছি না। আনন্দে অনেক সময় যেটা হয় দেখবে, আমরা ওভার কনফিডেন্সের দরুন ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলি আনন্দের চোটে, যে আমি তো এটা আমার কাছে কোনো ব্যাপার না, এই সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলি আবেগের তাড়িত হয়ে, আনন্দের চোটে। পরীক্ষার হলে গিয়ে দেখবে কি হলো, কোশ্চেন দেখে মনে হলো আপাত দৃষ্টিতে সিডিপিতে ও কি সহজ কোশ্চেন, মনের আনন্দে কিছু চিন্তা ভাবনা না করে তুমি ডাক দিয়ে আসলে বাড়ি এসে দেখলে কোশ্চেনটা ঠিকই ছিল, আমি ভুল করেছি আবেগের তাড়না। ঠিক আছে, তো আমাদের কিন্তু শারীরিক মানসিক পরিবর্তন ঘটায় আবেগ, এবং অবশ্যই এই কারণে এটাকে আমরা মানসিক অবস্থা বলে চিহ্নিত করি। মানসিক অবস্থা কিন্তু এটা অবশ্যই মানসিক, আমাদের মানসিক ক্ষেত্রের সাথে জড়িত। এবং এটা অবশ্যই একটা অনুভূতি যা আমরা অনুভব করি বিভিন্ন ঘটনা, পরিস্থিতি, মানুষ, সমাজ, পরিবেশ এর সংস্পর্শে এসে। এখানে নতুন কিছু বলার নেই। রাগ, দুঃখ, আনন্দ, ভয়, ঘৃণা, বিস্ময় এই রূপে আমাদের প্রকাশ পায় আবেগ। এবার এখানে আবেগের কিছু বেসিক বৈশিষ্ট্য আছে, বিশেষত্ব আছে। কি এগুলো? একদম ইজি। আবেগ আমাদের অনুভূতি, আমরা জানি, আমাদের শারীরিক পরিবর্তন ঘটায়, আমরা জানি। যেমন এই যে আমি এইমাত্র বলছিলাম অস্থিরতা, এই যে হৃদস্পন্দন বৃদ্ধি হয়, দেখবে অনেকের না শ্বাস নিতে কষ্ট হয়, বা গাল চলে, রাগের চোটে হয়তো এখানে দাঁত একদম দাঁত চিপে তার হয়। এগুলো মানুষের কিভাবে বোঝাবো, মানে শারীরিক শক্তি প্রদর্শন করতে চাইছে সে। এগুলো হচ্ছে শারীরিক পরিবর্তন এবং আচরণগত পরিবর্তন। এটাও বলার কিছু নেই। দেখো, রাগ হলে আমরা চিৎকার করি, কষ্ট হলে আমরা কাঁদি, আনন্দ হলে আমরা হাসি, আমাদের বডি ল্যাঙ্গুয়েজই পাল্টে যায়। তো আচরণ, আমাদের আচরণের মধ্যে কিন্তু পরিবর্তন নিয়ে আসে। এবং অবশ্যই মানসিক পরিবর্তন তো হয়। আমরা যেমন আনন্দ হলে আমাদের মনটা খুব উৎফুল্ল থাকে, তাই না? আমাদের মনটা খুব খুশি খুশি থাকে। এই যে আনন্দিত হই যখন মন উৎফুল্ল থাকে, বিষণ্ণ হই বা দুঃখ পেলে আমাদের মনের অবস্থা আরেক রকম থাকে, মানসিক পরিবর্তন আসে। তো এগুলো বলার কিছু নেই, এগুলো আমাদের প্রত্যেকের জীবনে হয়, রোজই হয় কম বেশি। তো আমরা এগুলো জানি। এখানটা আমার কোনো জাস্ট জেনে রাখবো এই বিষয়, এখানে আমার কোনো গুরুত্বপূর্ণ জিনিস নেই। তবে মনে রাখতে হবে আবেগ কিন্তু আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ। এই আবেগের জন্য কিন্তু আমরা এই যে কোন একটা সিদ্ধান্ত, এতক্ষণ যে বললাম অনুধাবন করতে পারি, সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলে কিন্তু এই আবেগ। আমরা বলি না রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিস না, আমরা বলে থাকি, তখন আমাদের মস্তিষ্ক ঠিকভাবে কাজ করে না, মানসিক ক্ষেত্রটা ঠিক থাকে না। বা খুব দুঃখে আমি কোনো সিদ্ধান্ত নিলাম, বা অতিরিক্ত আনন্দে আমি সিদ্ধান্ত নিলাম না। ওই যে বলছিলাম, আমাদের যখন শরীরের ব্যালেন্স ঠিক আছে, আমি স্বাভাবিক আছি, তখন যে সিদ্ধান্তটা নেবো ভেবেচিন্তে সেটা ঠিক সিদ্ধান্ত। তো আমাদের কিন্তু আবেগ জীবনে খুব প্রভাব ফেলে, কোনো সম্পর্কের ক্ষেত্রে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, বা অভিজ্ঞতা গঠনের ক্ষেত্রেও কিন্তু। এখন তুমি ধরো মন খারাপ আছে, অভিজ্ঞতা গঠনের ক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলে এটা একটু বলে দিই। তোমার ধরো মন মেজাজ ভালো নেই, তোমার ক্লাস করতে হবে, বা কোনো একটা ইম্পর্টেন্ট মিটিং আছে যেখান থেকে তুমি অনেক কিছু জানতে পারতে, সেখানে যেহেতু তোমার মন ভালো নেই, তুমি সেখানে কনসেন্ট্রেট করতে পারছো না। তার ফলে কিন্তু তুমি যতটা অভিজ্ঞতা গঠন করতে পারতে বা সক্ষম ছিলে, ততটা তুমি এবেল হলে না অভিজ্ঞতা গঠনে, কারণ তোমার মন ভালো ছিল না, তুমি মনোযোগ দিতে পারো, তোমার অভিজ্ঞতা গঠন কিন্তু এফেক্টেড হলো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আবেগ আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের সাথেই জড়িত। এবার আসি, আবেগ আমাদের দু রকম। আমরা আবেগ তো বলি, রাগ, দুঃখ, বেদনা সবই জানি আবেগ, কিন্তু এই আবেগেরও আবার নাকি প্রকারভেদ আছে। কি রকম প্রকারভেদ? বলা হচ্ছে আমাদের আবেগ দু রকমের, একটা হচ্ছে প্রাইমারি ইমোশন, একটা সেকেন্ডারি বা কমপ্লেক্স ইমোশন। ঠিক আছে, মানে বেসিক কিছু আবেগ আমাদের থাকে, প্রাইমারি যেটা আমরা প্রাথমিক আবেগ বলি, আর একটা হচ্ছে সেকেন্ডারি বা জটিল আবেগ। কিরকম? প্রাথমিক আবেগ দেখো, এই যে রাগ, দুঃখ, ভয়, আনন্দ, ঘৃণা, এগুলো খুব কি বলবো, প্রাইমারিলি সবার মধ্যেই আছে। বিস্ময়, এগুলো সহজাত, মনে রাখবে এগুলো কিন্তু সহজাত এবং সব সংস্কৃতিতেই একরকম ভাবে প্রকাশ পায়। মানে এখানে বলা হচ্ছে
আমরা কিন্তু একটা কথা মনে রাখবো, আবেগ কিন্তু আমরা জন্মসূত্রে নিয়ে আসি, ইমোশন আমরা জন্মসূত্রে নিয়ে আসি, তবে পরিবেশ কিন্তু সেই আবেগকে হয় বাড়ায় নয় কমায়। এটা আমাদের মনে রাখতে হবে, বাস্তব দিয়ে বুঝবে। জন্মসূত্রে আবেগ নিয়ে জন্মেছো, খুব রাগ নিয়ে জন্মেছো, বাবার থেকে পেয়েছো, খুব রাগী ছিল বাবা, বাচ্চাও রাগী হয়েছে। খুব ভীতু ছিল মা বা বাবা বা বংশের কেউ, তুমিও হয়েছো ভীতু টাইপের। একটুতেই দুঃখ পাওয়া, কারোর থেকে পেয়েছো জিনগত ভাবে। আনন্দে থাকা, সবসময় হাসি খুশি আনন্দে থাকা, ঘৃণা করা, মানুষকে ছোট করা বা বিস্ময়, সবকিছুতে একটা বিস্ময়, এগুলো সব কিন্তু আমরা জন্মসূত্রে নিয়ে আসি। এবার দেখো, আমি বলবো এগুলো সহজাত হলেও আমরা কিন্তু পরিবেশ পরিস্থিতিতে পড়ে এগুলোর হয় কখনো বেড়ে যায় আমাদের বা কখনো কমে যায়। যেমন যদি বাস্তব উদাহরণ দিই, কিছু ছেলে বা মেয়ে থাকে হয়তো প্রথম জীবনে অল্প বয়সে ভীষণ রাগই ছিল, রাগ দেখাতো অকারণে, পরবর্তী জীবনে হয়তো পরিস্থিতির চাপে পড়ে সে রাগ প্রকাশ করে না, সে নিজেকে পাল্টে নিয়েছে। আমরা অনেকটা দেখি এরকম বলে যে আমার আগের রূপ তো দেখোনি, আমার আগের মতো আমি থাকলে দেখিয়ে দিতাম মজা, আমি এখন নিজেকে পাল্টে ফেলেছি, বা সত্যি সে পাল্টে ফেলেছে। ভয়ের ক্ষেত্রেও তাই, আমরা হয়তো অনেক কিছুতে ভয় পাই বা ছোট থেকে ভয় পেয়ে এসছি, ধীরে ধীরে হয়তো বয়স বাড়ার সাথে সাথে আমি ভয়কে জয় করতে শিখেছি, এখন আর সেই বিষয়গুলো আমার ভাবায় না বা ভয় পাওয়ায় না। দুঃখ, আনন্দ, ঘৃণা প্রত্যেকটার ক্ষেত্রে তুমি ভাবো, আগে হয়তো ছোট ছোট বিষয় দুঃখ পেতে, তুমি যত ম্যাচিওর্ড হয়েছো তত তুমি তোমার দুঃখ পাওয়ার বিষয় থেকে নিজেকে বিরত রেখেছো, যে আমি ছোটখাটো বিষয় দুঃখ পাবো না, বা সবসময় সবার সাথে আনন্দ করে মিশতে যাওয়া ঠিক নয়, সবকিছুতে আনন্দ করতে যাওয়া ঠিক নয়, সবাই সেটার মূল্য দিতে জানে না। বা তুমি হয়তো মানুষকে ঘৃণা করতে, ছোট করতে, জীবনে হয়তো কোনো একটা শিক্ষা তুমি এমন পেয়েছো যেখান থেকে তোমার এই ঘৃণা করার মানসিকতা, ঘৃণ্য মানসিকতা পাল্টে গেছে। তো সমাজ পরিবেশ কিন্তু এফেক্ট ফেলে। আবার যদি নেগেটিভলি বলি, আমি যেটা বলি এগুলো আমার এক্সাম্পল, নিজের ব্যক্তিগত এক্সাম্পল, এগুলো বইতে পাবে না। কোনো বাচ্চা হয়তো রাগী ছিল, ছোট থেকে জেদ, রাগ ভীষণ, এবং সে ছোট থেকে দেখলো বাড়ির পরিবেশে ওরকম অনার সৃষ্টি, সারাদিন মারামারি চুলোচুলি ঝগড়াঝাটি হচ্ছে বাড়ির পরিবেশে, তার কি রাগটা দমন হবে না? তার রাগের বহিঃপ্রকাশ আরো বাড়বে। পরিবেশ কিন্তু এফেক্ট ফেলছে তোমার আবেগগুলোকে এগিয়ে নিয়ে যেতে বা দমিয়ে দিতে, এই কথাটা মনে রাখতে হবে। আবেগ আমরা জন্মসূত্রে নিয়ে আসি, বাট পরিবেশ কিন্তু ম্যাটার করে, তুমি কিরম পরিবেশে থাকছো, বড় হচ্ছো বা চলছো সারাদিন কিরম পরিবেশে, সেই পরিবেশ কিন্তু তোমার আবেগকে নিয়ন্ত্রণ করা বা বহিঃপ্রকাশ করার ক্ষেত্রে প্রভাব ফেলে। এবং আবেগ বিষয়টা সব মানুষের ক্ষেত্রে থাকে, সব সংস্কৃতির মানুষের মধ্যেই আছে, তবে মনে রাখবে সমান নয়। তোমার আবেগ একরকম, আমার আবেগ একরকম, তুমি আমি কখনোই সম আবেগ সম্পন্ন হব না। তোমার আবেগ তোমার মতো, আমার আবেগ আমার মতো, তবে রাগ ভয় দুঃখ তোমারও আছে আমারও আছে, তোমার কম আমার বেশি, বা আমার কম তোমার বেশি। সংস্কৃতি যাই হোক না কেন সবার মধ্যেই আছে জিনিসটা, তবে কম বেশি, এটা মনে রাখতে হবে। সেকেন্ডারি বা জটিল আবেগ কোনগুলো? সেকেন্ডারি আবেগগুলো হচ্ছে প্রাথমিক আবেগের মিশ্রণ বা জটিল রূপ, মিশ্রণ বা জটিল রূপ। যেমন অপরাধ করে ফেলেছো, কিভাবে অপরাধটা করলে? অপরাধ বোধের ক্ষেত্রে ধরো তুমি একটা কাজ করে ফেলেছো, ভুল কাজ, সেই কাজটা তুমি করেছো হয়তো নিজের অজান্তে, আমরা বলি না নিজের অজান্তেই আমি এটা করে ফেলেছি, জানতাম না, অর্থাৎ তুমি তোমার বিস্ময় থেকে করে ফেলেছো, জানতে না তো, ওটা তোমার কাছে বিস্ময় ছিল না, যেটা করে ফেলেছো। সাথে তোমার মধ্যে ভয় কাজ করছে যে আমি অপরাধ করে ফেলেছি, তোমার ভয় কাজ করছে যে তুমি অপরাধ করে ফেলেছো, তাই তুমি এটাকে মিশ্র আবেগ বলতে পারো বা জটিল আবেগ, যেখানে প্রাথমিক আবেগগুলোর মিশ্রণ থাকবে। একাধিক আবেগ একসাথে যে আবেগটা গঠন করবে সেটা হচ্ছে জটিল আবেগ বা সেকেন্ডারি আবেগ। তুমি কারোর ওপর ঈর্ষা করো, ঈর্ষা করার পেছনে কিন্তু কারণ থাকে। হিংসা, এই যে মানুষের কিছু মানুষের মনে বেশি হিংসা থাকে, কাউকে দেখে হিংসা করার যে প্রবণতা, এর পেছনে কিন্তু একাধিক আবেগ থাকে। কি আবেগ? সাইকোলজি বলে তুমি যখন কাউকে হিংসা করছো, তার পেছনে তোমার সবার প্রথম যে আবেগটা থাকে, তোমার অপ্রাপ্তির দুঃখ, হয়তো সেই মানুষটা এমন কিছু করেছে যেটা তুমি করতে পারোনি, সেটা তুমি অ্যাচিভ করতে পারোনি, তুমি পাওনি সেই জিনিসটা, সেই দুঃখ থেকে তুমি করছো। এবং তোমার রাগ আছে যে আমি কেন পাই না, সবাই তো পায়, আমি কেন পাই না, ওর এত সহজে সব হলো, আমি কেন পাই না। এই রাগ দুঃখের মিশ্রণে সেই মানুষটার প্রতি ঘৃণাও আসতে পারে তোমার,
তখন কিন্তু তুমি সেই মানুষটাকে হিংসা করবে। লজ্জাবোধ, এই যে লজ্জাবোধ বিষয়টা, কোনো কাজ করে একইভাবে অপরাধ বোধের মতো আমরা দেখবে অনেক কিছু এমন ফেস করি, হয়তো কোথাও অপমানজনক এমন পরিস্থিতি হয়েছে যেখানে আমি লজ্জায় পড়েছি। কিরকম লজ্জা? ধরো কোন একটা জায়গায় তুমি অকারণেই একটু বেশি ওভার রিয়াক্ট করে ফেলেছো, রাগ দেখিয়ে ফেলেছো, পরের দিন তোমার সেখানে যেতে একটু লজ্জা লাগবে, ঠিক আছে? এবং এই যে তুমি রাগটা দেখিয়েছিলে, সেখানে রাগ দেখানোর পেছনে অবশ্যই মানুষের দুঃখ ঘৃণা মিশ্রণই থাকে, সেখানে তুমি একটা লজ্জা বোধ করবে। কোথাও যদি তুমি অপমানিত হও, সেই অপমানিত হওয়ার জায়গায় তুমি দ্বিতীয় দিন যেতে লজ্জা বোধ করবে, সেখানেও তোমার একটা দুঃখ রাগ থাকবে যে আমাকে এত অপমান করলো কিন্তু তবু আমার যেতে হচ্ছে। যেমন রাগ থাকবে, দুঃখ থাকবে, তো লজ্জা বোধের পেছনেও কিন্তু একাধিক আবেগের সংমিশ্রণ থাকে। তাহলে মনে রাখতে হবে আমাদের যে আবেগগুলো প্রাইমারি আবেগের মিশ্রণ, কোনো একটা নির্দিষ্ট আবেগের কারণে হয় না, মিশ্রণে হয়, সেগুলোই হচ্ছে আমাদের সেকেন্ডারি আবেগ, ঠিক আছে? সেকেন্ডারি ইমোশন বা কমপ্লেক্স জটিল ইমোশন। আচ্ছা, আমরা বেসিক্যালি আবেগকে দুভাগে ভাগ করি। মানে আবেগকে আমরা যদি বেসিক ভাবে দেখাই, তাহলে এই দু রকম আবেগের কথা আমরা উল্লেখ পাই। তবে নানা জনের যেমন নানা মত হয়, তেমনি বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ভাবে আবেগকে চিহ্নিত করেছেন। যেমন কিছু বিজ্ঞানী বলেছেন আমাদের মৌলিক আবেগ 6টি, এগুলো মনে রাখতে হবে। কিছু বিজ্ঞানী, এখানে পার্টিকুলার কারণ নাম নেওয়া নেই, কিছু জন বলেছেন আমাদের 6 ধরনের মৌলিক আবেগ আছে, আনন্দ, রাগ, ভয়, দুঃখ, বিরক্তি, বিস্ময়। এগুলো কিন্তু তাদের মত, আমার মত নয়। তারা বলেছে আনন্দ, রাগ, ভয়, দুঃখ, বিরক্তি, বিস্ময়। রবার্ট প্লচিক নামে একজন মনোবিজ্ঞানী আবার বলেছেন আমাদের 8 ধরনের মৌলিক আবেগ আছে, আনন্দ, বিশ্বাস, ভয়, বিস্ময়, দুঃখ, প্রত্যাশা, রাগ, ঘৃণা। প্রত্যাশাকেও এক্ষেত্রে কিন্তু আবেগ বলা হয়েছে, এবং আমরা যে মানুষকে বিশ্বাস করি সেটাও কিন্তু আবেগ বলা হয়েছে। দেখো এখানে যেমন আমরা বিরক্তিকেও একটা আবেগ হিসেবে পেয়েছি। আবার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলি গবেষকরা বলছে 27টি ভিন্ন ভিন্ন আবেগ আছে মানুষের মধ্যে, 27 ধরনের ভিন্ন ভিন্ন আবেগ আছে। তবে মনে রাখতে হবে, আমরা আমাদের পরীক্ষায় নিশ্চয়ই 27টা আবেগের নাম বলতে বলবে না, বা মুখস্থ রাখাও সম্ভব নয়। তবে কি কি নাম আমরা একটু জেনে রাখতে পারি। তো এখানে কিছু দেওয়া আছে, যেমন প্রশংসাটা এক ধরনের আবেগ বলা হচ্ছে। আরাধনা করা, আরাধনা মানে তুমি একটা কোনো জিনিসের কি বলবো, আমরা বলি না খুব গুরুত্ব দিই জিনিসটাকে, আমি শয়নে স্বপনে আমি সেই জিনিসটা পেতে চাই বা সেরকম হতে চাই, সেটা না, পুরো পুজো করা যেটাকে বলে আর কি, আরাধনা করি দিনবার। নান্দনিক উপলব্ধি, নান্দনিক মানে যেটা ওই কালচারাল বিষয় আর কি, কালচারকে গ্রহণ করে ভালো লাগা যেটা। বিনোদন, উদ্বেগ, বিভ্রান্তি, এরকম বিভিন্ন ব্যাখ্যা কিন্তু বিভিন্ন জন আবেগকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছে। তো আমাদের এগুলো একটু জেনে রাখতে হবে। তবে আমরা কিন্তু বেসিক্যালি দুটো ধরনের আবেগ জেনে রাখবো, যে প্রাথমিক আর সেকেন্ডারি প্রত্যেকটা মানুষের মধ্যে যেটা থাকে। এবার আসি আরো দৃষ্টিকোণ থেকে, যেটা ইম্পর্টেন্ট, আমরা আবেগকে বেশ কিছু ভাবে ভাগ করি। যেমন দেখো এখানে কটা লিস্ট আছে, আমি এই অবধি পড়াবো আজকে, আমি আর যাবো না এর পার্থক্য, পরবর্তী ক্লাসে হয়তো আলোচনা হবে সেগুলো। তো দেখো আমরা আরো কিছু ভাগে ভাগ করি, যেমন সিদ্ধান্ত বাচক, প্রশংসা বাচক, বিরক্তি সূচক, আতঙ্ক সূচক, বিস্ময় সূচক, করুণা সূচক, সম্বোধন সূচক, আলংকারিক সূচক। ঠিক যেমন বাংলা ব্যাকরণে পড়ি সেরকম। কিরকম? সিদ্ধান্ত হচ্ছে তুমি যখন কোনো কিছুর সিদ্ধান্ত জানাচ্ছ, এটাই মনে রাখতে হবে যে আমি যখন সিদ্ধান্ত জানাই, কোনো কিছুতে অনুমোদন দিলাম, সম্মতি দিলাম বা সমর্থন করলাম। প্রশংসা মানে কাউকে প্রশংসা করছো, প্রশংসা সূচক মনোভাব যখন তুমি প্রকাশ করছো। বিরক্তি তো বলার কিছু নেই, তুমি কারোর প্রতি বিরক্তি দেখাচ্ছ নিজের, সেটা বিরক্তি সূচক। ভয় পেলে, আতঙ্কিত হলে, সেটা হচ্ছে আতঙ্ক সূচক। বিস্ময়, বুঝতে না পারলে, বিস্মিত হলে, বিস্ময় সূচক। কারোর প্রতি দুঃখিত হলে, এরকম খুব খারাপ হয়েছে এর সাথে, এই যে ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি, এটা ব্যাকরণের মতো, ঠিক আছে। করুণা সূচক আবেগ। সম্বোধন মানে কাউকে আমি যখন সম্বোধন করছি, আহ্বান করার অনুভূতি প্রকাশ করছি, যে আপনাকে ডাকছি, আপনি একটু আসবেন, বা সম্বোধন করা, সেটা আপনি তুমি যাই হোক না কেন, কোনো ব্যক্তিকে যখন সম্বোধন করার অনুভূতি প্রকাশ করছি। আরেকটা আছে আলংকারিক আবেগ। এটা কিন্তু একটা বিশেষত্ব, অলংকার বা ভাষার সৌন্দর্যের জন্য ব্যবহৃত আবেগ। অলংকার বলি না বাংলা ভাষায় বা যে কোনো ভাষায় যদি বলো, ভাষার সৌন্দর্যের জন্য আমরা দেখবে
শ্রুতি মধুর করার জন্য, ভাষাকে শ্রুতি মধুর করার জন্য, বা অনেক সময় আমার যারা সম্মুখে আছে তাদের বোধগম্যতার জন্য আমি কিন্তু ভাষার প্রয়োগে অনেক সময় নিজের দক্ষতা দেখাতে পারি বা বিশেষভাবে ভাষাকে প্রয়োগ করতে পারি, সেটা শ্রুতি মধুর করার জন্য হোক বা সৌন্দর্য বাড়ানোর জন্য হোক বা আমার সামনের মানুষজনগুলো যাতে বুঝতে পারে তাদের বোধগম্যতার জন্য হোক। এক্ষেত্রে ভাষার প্রয়োগের ক্ষেত্রে কিন্তু একটা আবেগ কাজ করে। দেখবে কারো কারো বাচন ভঙ্গি বক্তৃতা দিচ্ছে বা কোনো একটা ঘটনা বলছে, শুনতে খুব ভালো লাগে। তিনি যে আবেগটা দিয়ে ভাষার প্রয়োগ করে বলছেন, আমরা কিন্তু সেটাকে ভালোবাসি। আমরা কি তার কি বলছে সেটা ভালোবাসি না, তার যে প্রেজেন্টেশনটা সেটা আমরা ভালোবাসি, যে ইনি যখন কথা বলে শুনতে ভালো লাগে, মনে হয় একভাবে শুনি। এইটা হচ্ছে আলংকারিক আবেগ, এটাকে আমরা বলছি আলংকারিক আবেগ। ঠিক আছে, তো এখান থেকে আমাদের মনে রাখতে হবে যে আবেগ কিন্তু একটা জটিল বিষয় এবং আবেগ কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। আমরা হয়তো রাগ দুঃখ বেদনা নিয়েই বসে আছি, তো আবেগের কিন্তু বিভিন্ন দিক আছে এবং বিভিন্ন জন কিন্তু আবেগকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। আচ্ছা, এরপর আবেগের আরো কিছু বিষয় আছে, বা আবেগ অনুধাবন কিভাবে, ধারণ কিভাবে সম্পর্কিত, পার্থক্য কি, এই দিকগুলো আছে। আমি এগুলোতে আর যাবো না, বিষয়টা ভাস্ট হয়ে যাবে। আমি জাস্ট আজকে তোমাদের অবধারণ আর আবেগের একটা ধারণা দিলাম, যেহেতু প্রথম ক্লাস অনেক বেশি বড় আমি করব না, তো আজকে একটা ধারণা দিলাম এবং আশা করি যারা আজকে ক্লাসে আছো পরবর্তী দিনেও তারা থাকবে ক্লাসে। তো সেক্ষেত্রে আমরা সিলেবাস ওয়াইজ বিস্তারিত আলোচনা করব। এবার আসি, দেখো প্রথম দিনের ক্লাসে একটা টপিক আমি রাখলাম, এখান থেকে আমি কোনো কোশ্চেন দিলাম না কারণ টপিকটা আমি এখনো শেষ করতে পারিনি। ঠিক আছে, তো আমরা যখন পরবর্তী দিনে একটা করে টপিক করবো তার সাথে কিছু কোশ্চেন আমি আলোচনা করব না, আগে তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমার যে টপিকটার উপর ক্লাসটা হচ্ছে তুমি 1 সপ্তাহ টাইম পাবে সেটাকে সলভ করে। ঠিক আছে, আমাদের যেহেতু সপ্তাহে 1 দিন করে ক্লাস হবে, তো আমরা টাইম পাবো, নিজেরা সলভ করব, দেখবো আমি বিষয়টা কতটা বুঝতে পারছি, এবং সেই যে সলভটা তুমি করবে তার উপর বেস করে ক্লাসে কিন্তু একটা ডিসকাশন থাকবে যে এই কোশ্চেনের আনসার এটা কেন হলো। ঠিক আছে, তো সেইভাবে আমার ইচ্ছা আছে, সেইভাবে পরিকল্পনা আছে, এবং বিগত পরীক্ষাগুলোতে যেভাবে দেখলাম যে প্রশ্ন করা হয়েছে, তো তাতে কিন্তু আমাদের ভীষণ ভালো করে, শুধু ভালো করে নয়, বারবার বলছি, চোখ কান খোলা রেখে কিন্তু করতে হবে। আদারওয়াইজ কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে সব ঘেটে ঘা হয়ে গোল্লা পাকিয়ে চলে আসবো। ঠিক আছে, তো সেটা যেন না হয়। তো সেই কারণে বললাম প্রত্যেকটা টপিক ধরে কোশ্চেন যদি প্র্যাকটিস করো, এবং যে কোশ্চেন গুলো দেবো নিজে চেষ্টা করতে হবে সলভ করার। অনেকেই থাকে যারা সলভ করে না, আমি তো পরের দিন ক্লাসে আলোচনা করে দেবো, আমাকে কিন্তু সেগুলো সাবমিট করতে হবে। আমি এটা এবার ঠিক করেছি, কারণ ম্যাক্সিমাম জনই করে না কোশ্চেন, যে আমি তো পেয়ে যাবো মুখস্থ করে নেবো, না, তা করলে তোমার আলটিমেটলি কোনো উন্নতি হবে না, তোমার কিন্তু সাবজেক্টের কোনো উন্নতি সেক্ষেত্রে হবে না। তো তোমাকে নিজেকে কোশ্চেনটা সলভ করার চেষ্টা করতে হবে। হতে পারে 2-1 সপ্তাহ অসুবিধা হলো যে ম্যাম আমি সময় পাইনি বা ব্যস্ত ছিলাম, সেটা মানা যায়, কিন্তু কেউ এরকমটা করো না যে কোশ্চেন আমি আলোচনা দিচ্ছি করতে বাড়িতে প্র্যাকটিস কেউ করছো না। সর্বশেষে যেটা আমি বলতে চাই একটাই কথা, যেটা আমি আমার প্রত্যেক ক্লাসে প্রত্যেক জনকে বলে থাকি, যে আমি তোমার সিডিপি পোর্শনে যাতে স্কোর হয় তার জন্য আমি অবশ্যই নিজের 100% দেবো অ্যাজ এ গাইড হিসেবে আর কি তোমাকে। তবে তোমাকেও কিন্তু তোমার 200% দিতে হবে। আমি যদি 100% দিই, তোমাকে কিন্তু নিজের 200% দিতে হবে, এবং তোমার এবং আমার যৌথ প্রচেষ্টায় কিন্তু অবশ্যই ভালো স্কোর হওয়া সম্ভব। যদি মনে হয় যে যেটুকু দিচ্ছে ও মুখস্থ করে গিয়ে আমি পরীক্ষায় পেরে যাব, না, তোমার মধ্যে কিন্তু বোঝার মতো, জিনিসটা বোঝার মতো ধৈর্য থাকতে হবে। সিডিপি কিন্তু ধৈর্যের বিষয়। আরো একটা কথা মনে রাখবে, যে কোনো বিষয় যেটা দীর্ঘ বছর ধরে অধ্যয়ন করে সেটাকে ধাতস্থ করতে হয়, 2-3 মাসে ধাতস্থ করা কিন্তু ইজি নয়। আমি ভীষণ বাস্তববাদী কথা বলতে বিশ্বাসী, তো আমি তোমাকে বলবো না পড়ো হয়ে যাবে, এত সহজ নয়। একটা বিষয়কে ধাতস্থ করতে মানুষের বছরের পর বছর কেটে যায়, সেই বিষয়টাকে যখন তুমি 2-3 মাসে ধাতস্থ হতে চাইছো, সেই বিষয়টা অবশ্যই পুরো বিষয়টা নয়, তো কিছু পোর্শন যখন তুমি 2-3 মাসে চেষ্টা করছো শেখার, সেখানে কিন্তু তোমার এফোর্টটা সেই রকম হতে হবে। আদারওয়াইজ কিন্তু যেটুকু পড়ছো তার কিছুই ফল তুমি পাবে না। তো সেটা মনে করে এগিয়ে, আমি একটা বিষয় পারদর্শী তখনই হতে পারবো যখন এই এত বছরের অধ্যাবসায় ছেড়ে আমি যখন 2-3 মাসে সেটাকে চেষ্টা করছি, তাহলে আমার সেরকম এফোর্ট দিতে হবে। আর অবশ্যই পজিটিভ থাকতে হবে, কি হচ্ছে, কেস হচ্ছে, খামারি হচ্ছে, কবে পরীক্ষা হবে, আদতে চাকরি হবে কিনা, আমাদের ফ্রেশাররা চান্স পাবো কিনা, এই প্রশ্ন অনেকের মনে থাকে।
আপাতত কিছুদিনের জন্য সেগুলো ভুলে গিয়ে নিজের পড়াশোনায় মন দাও। তুমি তোমার চেষ্টাটা করো, বাকি পরিস্থিতি অনুকূল প্রতিকূল যাই হোক সেটা নয় হবে, তার সাথে তো আমাদের কিছু করার নেই। তবে আমরা আমাদের চেষ্টাটা চালাবো, ঠিক আছে? এটুকুই বলার ছিল। আশা করি আজকে যেটুকু উপস্থাপনা রেখেছি তোমাদের বোঝাতে পেরেছি। পরবর্তী দিনে আরো ভালো ভালো টপিক তো আসছেই, ইন্টারেস্টিং করার চেষ্টা করবো এবার ক্লাসটা। আর অবশ্যই তোমাদের যারা ছিলে আজকে তাদের কোঅপারেশন আমি চাইবো, ঠিক আছে? কারণ আমার একার দ্বারা হবে না, আমি চাইবো একটু আমার ক্লাসে রেসপন্স করো, তাহলে পড়াতে ভালো লাগে। ওই নির্বাক শ্রোতার মতো শুনবে। আমি ক্লাসে কিন্তু ছেলে মেয়েদের সাথে যথেষ্ট কোঅপারেট করার চেষ্টা করি, এবং প্রশ্ন উত্তর যেটা থাকে, তো সেক্ষেত্রে আমি চাইবো একটু নিজেরা এগিয়ে আসো। আর আরেকটা যেটা কথা বলা, প্রত্যেকে তো শিক্ষক শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখি এবং সেই চেষ্টাই লেগেছি। হবু শিক্ষক শিক্ষিকা আমি বলতে পারি, উডবি টিচার্স তোমাদের প্রত্যেকে ফ্রেন্ডস। তো আমি এটা সবাইকে বলি যে শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্য কিন্তু জড়তা ঝেড়ে ফেলতে হবে, যে এটা জিজ্ঞেস করবো ম্যামকে, জড়তা না, সেটা থাকলে হবে না। কথা বলায় কিন্তু জড়তা থাকলে হবে না। নির্দ্বিধায় জিজ্ঞেস করো, ভুল জিজ্ঞেস করো, ঠিক জিজ্ঞেস করো, ভুল উত্তর দাও, ঠিক উত্তর দাও, কোনো ব্যাপার না। আমরা শিখতে এসেছি, তো আমরা শিখবো। আমাদের আলোচনা করাটা জরুরি, সেটা ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে সেটা বিবেচনা করার জন্য তো অবশ্যই আমি আছি। তবে তোমার মনে যে ডাউট আসবে সেটা তুমি অবশ্যই জিজ্ঞেস করো, কারোর যেন মনে কোনো দ্বিধা না থাকে যে এটা জিজ্ঞেস করব। অনেকে কিন্তু এমন আছো যারা কিন্তু কথা বলার আগে ভাবো যে এটা কি জিজ্ঞেস করা ঠিক হবে। অনেকে আছে যে শুনে যায়, কে আমি বলবো না বাবা কি দরকার, এটা করো না। টিচার হতে গেলে কিন্তু এই কথা বলার সাবলীলতাটা আগে খুব দরকার, ঠিক আছে? তো যাই হোক, আশা করি সকলের ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো। তারপরে আচ্ছা ফারাদ কি বলছো বলো, শুনতে পেলাম না। বলছিলাম আপনি টপিক অনুযায়ী কোশ্চেন আনসার করাবেন তো? যেমন আজকে একটা টপিক পড়া, সেই টপিক যত রকম কোশ্চেন হতে পারে তত রকম কোশ্চেন ম্যাম করাবেন, তবে তাহলে কিন্তু মানে আমাদের সুবিধা হবে পরীক্ষার হলে তাহলে ম্যাম। দেখো একটা কথা বলে দিই, আজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমার ভীষণ মাথা গরম হয়, এটা আমার একটা নেগেটিভ পয়েন্ট আছে, কোশ্চেন করে লাফাবে না কেউ, এটা আমার একটা খারাপ জায়গা, আমি এটাতে রেগে যাই, ঠিক আছে? আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি। কোনো একটা টপিক কমপ্লিট হলে আমি সেখান থেকে 30টা কোশ্চেন দেওয়ার চেষ্টা করব, একটা টপিক কমপ্লিট হলে। কিন্তু যতক্ষণ না আমি কমপ্লিট করাচ্ছি, তোমরা চেষ্টা করবে সেই কনসেপ্টটাকে আত্মস্থ করার। ম্যাম এইটুকু, যেমন আজকে আমি অর্ধেকটা পড়ালাম, ম্যাম এইটুকুর উপর কোশ্চেন নিন না, আমি কিন্তু সেটা করব না। আমি একটা টপিক কমপ্লিট হয়ে গেল ম্যাম। না আজকে তুমি যেটা বলেছো ঠিক আছে ফরাদ, আমি বলে দিলাম। অনেকে আছে, আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে বলছি। বলছিলাম আজ পিডিবি কি আপনি একাই পড়াবেন নাকি? সেটা দেখো আমি বলতে পারবো না, আপাতত আমার আজকে ডেমো ক্লাস দেওয়া হয়েছে, আমি করলাম, ঠিক আছে? স্যারকে জিজ্ঞেস করো। ওকে ম্যাম, ঠিক আছে। আপনার টপিক অনুযায়ী কোশ্চেনটা ম্যাম বেশি বেশি করে দেবেন, তত তাহলে ভালো হয়, প্র্যাকটিসটা ভালো হবে। হ্যাঁ অবশ্যই দেব, এবং টপিক গুলো ভালো করে পড়ো, কোশ্চেনের চিন্তা করতে হবে না। তুমি যদি এই 2-3 মাস নিজের এফোর্ট 200% দাও, তোমাকে কিভাবে তৈরি করতে হবে সেই দায়িত্বটা আমার, ঠিক আছে? তোমাদের প্রত্যেককে কোশ্চেন দেবো, কতজন সলভ করবে সেটা দেখবে এবার। আর বিশেষ করে এবার আর ওই সলভ করে রাখবো ম্যাম হবে হয়নি এটা আমি আর শুনবো না। আমি দীর্ঘদিন ধরে ইএমএস এ পড়াচ্ছি, এবং আমার পড়ানোর প্রসেসে এবার আমি কিছু চেঞ্জেস এনেছি, কারণ কিছু কোয়েশ্চেন দেখে আমি বুঝতে পারছি পরীক্ষার প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে। তো পড়াশোনার ধরনেও চেঞ্জ আনতে হবে, ঠিক আছে? পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে, এটাই আমাদের ধর্ম, তো সেটাই করতে হবে। কোশ্চেনের প্যাটার্নে দেখলাম বিবৃতিমূলক কোশ্চেন দিচ্ছে, মানে এই দুটোর মধ্যে কোনটা সঠিক, এটা কি তার ব্যাখ্যা, ওই রকম কোশ্চেন করাবে না তো ভালো হবে। এটাই বলছি, ওইটা আমরা তখনই পারবো আমরা যদি কনসেপ্ট না ক্লিয়ার হলে পারবো না, এগুলো কনসেপ্ট না ক্লিয়ার হলে পারবো। আমি কনসেপ্টের উপর জোর দিচ্ছি। দেখো বিবৃতিমূলক কোশ্চেন বুঝতে কিন্তু সময় লাগে, যারা কোশ্চেনের সাথে টাচে থাকো। আগে একরকম কোশ্চেন হতো, এখন কোশ্চেন প্যাটার্নে চেঞ্জ এসছে, বিবৃতিমূলক কোশ্চেন হচ্ছে, এবং তার জন্য তোমার কনসেপ্ট জানতে হবে। তো সেই বিবৃতি বুঝতে টাইম লাগবে, তো সেই কারণে বলছি কোশ্চেনটা মাথা থেকে হাটিয়ে দাও। কোশ্চেন আমার দায়িত্ব, তুমি কনসেপ্ট পড়ো, ঠিক আছে? কোশ্চেন আমার দায়িত্ব। তো যাই হোক, আজকের মতো তাহলে এখানে শেষ করছি। আশা করছি দেখা হবে পরের ক্লাসে। যেটুকু পড়ালাম এটা ইনকমপ্লিট থাকলো, অবশ্যই পরবর্তী ক্লাসে অবশ্যই এটা শেষ করবো, এবং কোশ্চেন থাকবে। কোশ্চেন নিয়ে কাউকে চিন্তা করতে হবে না, ওটা আমার দায়িত্ব, ঠিক আছে? তারপরে ক্লাসে কোনো প্রবলেম হলে
তোমরা যার, আর একটা কথা, যার যেটা সমস্যা হবে, ম্যাম আমার এই জায়গাটা অসুবিধা হচ্ছে বা এইভাবে করালে ভালো হয়, নিজের মতামত রাখবে, ঠিক আছে? আমি এটাতে বিশ্বাসী। তোমরা প্রত্যেকেই যথেষ্ট ম্যাচিওর, তো তোমরা নিজের মতামত রাখতেই পারো। যেমন ফারাদ বলেছে আজকে যে ম্যাম কোশ্চেনের ওপর জোর দেবেন, অবশ্যই দেবো। যার যেটা মতামত আগামী ক্লাস করার পর মনে হবে, তো তখন সেটা বলবে, আমি চেষ্টা করবো, ঠিক আছে? অবশ্যই তোমাদের কমফোর্ট জোনটা আগে, সেটা ভেবে ক্লাস হবে। তো চলো আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে আশা করি পরের ক্লাসে। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আপনি চলে গেছেন? হ্যাঁ অমৃতা বলো। ম্যাম বলছি আমি না দুটো কোশ্চেন করতাম। একটা কোশ্চেন হচ্ছে ওই যে আমরা পড়েছিলাম যে শিখন হচ্ছে বংশগতি আর পরিবেশের পারস্পরিক গুণফল, যেটা পরিবেশের গুণফল ওখানে। মিথস্ক্রিয়ার ফল মানে গুণফল। না আমি হ্যাঁ, কিন্তু আমি বলছি তাহলে এখানে আবেগকে কি ওইভাবে বলা যায় যে বংশগতি আর পরিবেশের পারস্পরিক মিথস্ক্রিয়া হচ্ছে আবেগ? দেখো এটা, হ্যাঁ এটা ঠিক বলেছো। বলে দিচ্ছি, আবেগ আমাদের সহজাত ভাবে আসে, মানে বংশগতি ভাবেই আসে, বংশগত ক্ষেত্রেই আসে এবং পরিবেশের দ্বারা সেটা তাড়িত হয়, ঠিক আছে? মানে পরিবেশের মধ্যে সেটা কাটছাট হয়, প্রভাব ফেলে পরিবেশ একটা। তবে এক্ষেত্রে আমরা ঠিক মিথস্ক্রিয়া বলবো না, যে মিথস্ক্রিয়া ওখানে আমরা বংশগতি পরিবেশ যেমন একে অপরকে ছাড়া চলতে পারবে না, এখানে সেরকম ব্যাপারটা নেই, ঠিক আছে? এটাকে আমরা মিথস্ক্রিয়া বলবো। মানে এটা মিথস্ক্রিয়া বা গুণফল এগুলো কিছু বলার দরকার নেই, না না, এমনি পরিবেশের একটা প্রভাব আবেগের উপর থাকে, তবে হ্যাঁ সেটা মিথস্ক্রিয়া করে একে অপরের সাথে সব ক্ষেত্রে, বা গুণফল যোগফল এই ধরনের বিষয়টা নয়, ঠিক আছে? ঠিক সব আছে। ক্ষেত্রে আবেগের উপর পরিবেশের প্রভাব নাও থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।